হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টার লেকচার নাম্বার 4-এ। তো আজকে হচ্ছে আমাদের লেকচার টপিক তাপগতীয় প্রক্রিয়াগুলোর বিস্তারিত। তো আমরা লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি সমচাপ এবং সময়তন প্রক্রিয়া কমপ্লিট করে এসেছিলাম। আজকে হচ্ছে আমরা মেইনলি কমপ্লিট করব সমুষ্ণ প্রক্রিয়া এবং হচ্ছে গিয়ে তোমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের যে তাপগতীয় চলকগুলো আছে, মানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এগুলোর মধ্যকার যে সম্পর্ক সেটা হচ্ছে কি আজকে আমরা দেখবো এবং হচ্ছে রিলেটেড ম্যাথ কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে চলো হচ্ছে কি আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো আজকের ক্লাসে আমরা শুরুতেই যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে দেখো, আমাদের নাম থেকে বোঝা যাচ্ছে বা হচ্ছে কি শব্দটা থেকে আমরা বুঝতে পারতেছি যে সমুষ্ণ মানে হচ্ছে কি উষ্ণতাটা কি থাকবে, সেম থাকবে, সমান থাকবে, মানে তাপমাত্রা যেটা এটা হচ্ছে অলওয়েজ ফিক্সড থাকবে, মানে তাপমাত্রা স্থির থাকবে। ঠিক আছে, তাপমাত্রা যদি স্থির থাকে তো সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে বয়েলের সূত্র। তোমরা রসায়ন অথবা ফার্স্ট পেপারের 10 নম্বর চ্যাপ্টারে পড়ছো। তো আমাদের যে তাপগতীয় চলক ছিল তিনটা, এই তিনটার মধ্যে আর বাদ বাকি যে দুইটা থাকতেছে আমাদের হচ্ছে চাপ এবং আয়তন। এই দুইটার মধ্যকার একটা সম্পর্ক আর কি এখানে স্থাপন হবে, মানে হচ্ছে কি চাপ এবং আয়তন পরিবর্তিত হবে। ঠিক আছে, তো আমরা যদি এই সম্পর্কটা একটু দেখতে চাই যে হচ্ছে কি চাপ এবং আয়তনের যে সম্পর্কটা, তো এটা হচ্ছে কি কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে হচ্ছে আমাদের মেইনলি একটা সূত্র মুখস্থ রাখবো যে P1 B1 বাই T1 সমান হচ্ছে তোমাদের P2 B2 বাই T2। জাস্ট হচ্ছে আমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা মাথায় থাকলেই হবে। তো যখন যেটা স্থির বলবে আমরা তখন হচ্ছে সেটাকে লিখবো না বা মুছে দেবো। ধরো তোমাকে বলছে তাপমাত্রা স্থির, তো আমাদের হচ্ছে গিয়ে এটা মিন করতেছে যে T1 এবং T2 দুইটা সমান থাকবে, স্থির মানে সম তাপমাত্রা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের T1 এবং T2 কাটাকাটি করে ফেলতে পারি। সূত্রটা হবে P1 B1 সমান হচ্ছে P2 B2। এটা আমাদের লাস্ট ক্লাসে পড়া আছে, তাই একটু হচ্ছে তোমাদের স্মরণ করিয়ে দিলাম। তো আমরা তো বুঝতে পারলাম যে আসলে হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়াটা তাহলে আসলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে, যে তাপমাত্রা ফিক্সড থাকবে। তো আমরা বুঝবো কিভাবে, যে একটা কোয়েশ্চেন আমি পড়ার পর বুঝবো কিভাবে এটা হচ্ছে সমুষ্ণ পদ্ধতিতে করতে হবে বা আমাদের এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। তো এটা বোঝার উপায়টা একটু খেয়াল করো, যে হচ্ছে সমুষ্ণ যে কথাটা এটা হচ্ছে সরাসরি তোমাদের কোয়েশ্চেনে উল্লেখ থাকবে। ঠিক আছে, আরেকটা উপায় কি, যে পাত্রটি তোমার সুপরিবাহী হবে। পাত্রটি তোমার কি হবে, সুপরিবাহী হবে। তোমার যে হচ্ছে যে ওই গ্যাস পাত্রটা ছিল, এই পাত্রে তোমার যদি হচ্ছে অতিরিক্ত পরিমাণ ধরো হচ্ছে কি শক্তি এখানে হয়ে গেছে, তো তাপমাত্রা ধরো হচ্ছে কোনো কারণে বেড়ে গেছে, এটা হচ্ছে ধরো প্রেশার বা হচ্ছে ভলিউম চেঞ্জ হইতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে কি হবে, যে এই যে পাত্রটা, এই পাত্রের যে দেয়ালটা, এই দেয়াল দিয়ে কিছু পরিমাণ হচ্ছে কি শক্তি ভিতর থেকে বাহিরে চলে আসবে। ঠিক আছে, মানে হচ্ছে এই তোমার যে পাত্রটা, এই পাত্রের যে ম্যাটেরিয়ালসটা, উপাদানটা, সেটা সুপরিবাহী হবে। তো সুপরিবাহী হওয়ার ফলে যেটা হবে, যখন প্রয়োজন তখন সে হচ্ছে কিছু পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দিয়ে, রিলিজ করে দিয়ে সে হচ্ছে গিয়ে তাপমাত্রাটা কমিয়ে নেবে। বা কখনো যদি হচ্ছে তোমার তার অভ্যন্তরীণ শক্তি অনেক কমে যায়, কমে গিয়ে ধরো হচ্ছে তাপমাত্রা কমে গেছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী হবে, যে পরিবেশ থেকে কিছুটা শক্তি শোষণ করে তার যে অ্যাকচুয়াল তাপমাত্রাটা, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে গিয়ে প্রথম তাপমাত্রা ধরে নিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে সে বজায় রাখবে। ঠিক আছে, তো পাত্রটি সুপরিবাহী হবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হবে তোমার ধীরে ধীরে। তোমাকে কোশ্চেনে উল্লেখ থাকবে যে তোমার যে হচ্ছে কি তোমার এক্সপেরিমেন্টটা করা হচ্ছে বা পরিবর্তনটা হচ্ছে, সেটা হচ্ছে কি খুব ধীর গতিতে হয়েছিল। ঠিক আছে, তো আমরা যখন এই ব্যাপারগুলো দেখবো কোশ্চেনে, তখনই আমরা বুঝবো যে এটা হচ্ছে আসলে সমুষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, তো আমাদের হচ্ছে গিয়ে প্রথম থেকে মেন টার্গেট ছিল, মানে চারটা যে তাপগতীয় প্রক্রিয়া, মেন টার্গেটটা ছিল এরকম যে আমরা প্রতিটা প্রক্রিয়ায় কাজ নির্ণয়ের সূত্রগুলো আমাদের হচ্ছে গিয়ে প্রমাণ করা বা হচ্ছে গিয়ে শেখা। তো আমাদের এই সমুষ্ণ পদ্ধতিতে আসলে হচ্ছে কি আমাদের কাজের সূত্রটা কত হয় বা কেমন হবে, সেটা চলো আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, তাহলে আমাদের কাজের সূত্র, ঠিক আছে, আমরা কি এখানে গাণিতিক সমস্যা দেখছি? আচ্ছা আচ্ছা, ম্যাথ প্র্যাকটিসের আগে চলো আমরা সূত্রটা একটু প্রমাণ করে ফেলি। তাহলে সূত্রটা দেখতে কেমন হবে, সূত্রটা হবে, আমরা হচ্ছে কি তাপগতিবিদের যে প্রথম সূত্রটা ছিল যে ডি কিউ সমান হচ্ছে তোমাদের ডিইউ প্লাস হচ্ছে তোমাদের ডিডাব্লিউ। তো তাপমাত্রা সেম থাকা এই কথাটা মানে কি, তার অভ্যন্তরীণ যে শক্তিটা, এই অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ না হওয়া। কারণ আমরা শুরু থেকেই পড়ছি যে আমাদের এই ডিইউ যেটা অভ্যন্তরীণ শক্তি যেটা, এটা শুধুমাত্র তোমার হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি, এই যে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা তোমার কি হবে, জিরো হবে। তার মানে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে ডি কিউ সমান হচ্ছে তোমার ডিডাব্লিউ। তো এই সূত্র তোমাকে আসলে কি মেসেজ দিচ্ছে, এই সূত্রটা তোমাকে বলতেছে যে আমরা যে পরিমাণ তাপ শক্তি সিস্টেমে প্রোভাইড করব, মানে সরবরাহ করব, তার সবটাই হচ্ছে গিয়ে কি সিস্টেম কর্তৃক কাজ হবে। ঠিক আছে, মানে আমি যে পরিমাণ এনার্জি সিস্টেমে দেব, তার সবটুকু দিয়েই তোমার সিস্টেমটা কাজ করবে। ঠিক আছে, ডি কিউ সমান হচ্ছে গিয়ে ডিডাব্লিউ।
এখন গঠন হচ্ছে কাজের পরিমাণটা অ্যাকচুয়ালি কত হবে। তোমাকে যদি এমসিকিউ আসে তাহলে এমসিকিউ হয়তো বলবে যে হচ্ছে তুমি সিস্টেমে সমুষ্ণ প্রক্রিয়ায় 500 জুল শক্তি সরবরাহ করছো, তাহলে কাজ কত হবে। তো সেখান থেকে তো আমরা মুখোমুখি বলে ফেলতে পারবো যে 500 জুল কাজ সম্পাদন হবে। তো সবসময় তো এরকম এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে না, তোমাকে হচ্ছে গিয়ে তোমার আয়তনের যে পরিবর্তন বা অন্যান্য কিছু দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সূত্র প্রয়োগ করে কাজের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এখানে একটু দেখি যে ধরো এই যে সিস্টেমটা, এই সিস্টেমে হচ্ছে গিয়ে আমি ধীরে ধীরে শক্তি সরবরাহ করলাম, ঠিক আছে। তো সরবরাহ করার ফলে যেহেতু এখানে আমাদের টেম্পারেচার যেটা এটা যেহেতু চেঞ্জ হবে না, তার মানে অবশ্যই তোমার কি প্রেশার এবং হচ্ছে তোমার কি ভলিউম চেঞ্জ হবে। এখন ধরো এর ফলে আমরা হচ্ছে এখানে যে শক্তিটা সরবরাহ করলাম, এর ফলে ধরো এই যে আমাদের সিস্টেমটা ছিল, এই সিস্টেমের শুরুতে ধরো হচ্ছে ভলিউম ছিল এই পর্যন্ত, এটা ধরো হচ্ছে কি ইনিশিয়াল ভলিউম বা B1 আমি বললাম। তো তারপর কি হয়েছে, এইটা ধীরে ধীরে কিছুটা প্রসারিত হয়ে ধরো আমি এখানে আরেকটা পাত্র বানিয়ে ফেললাম, ওকে, প্রসারিত হয়ে ধরো তার হচ্ছে ভলিউম এই পর্যন্ত হয়ে গেল, মানে কিছু পরিমাণ ভলিউম আর কি তার বৃদ্ধি পাইছে। তো এটা হচ্ছে তোমার B2। তাহলে কতটুকু ভলিউম বাড়লো, এই যে এতটুকু ভলিউম কিন্তু এখানে বৃদ্ধি পাইছে আমরা দেখতেছি। আর এখানে যে আমাদের কাজটা হয়েছে, এই কাজটা আসলে বলতো কেমন বল দ্বারা কাজ হয়েছে, ধ্রুব বল দ্বারা কাজ হয়েছে নাকি পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়েছে। এখানে কিন্তু আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কাজ হয়েছে। কেন? কারণ হচ্ছে কি যেহেতু এখানে ভলিউম চেঞ্জ হয়েছে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তার মানে অবশ্যই এখানে যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু পরিবর্তিত ছিল, ঠিক আছে। তো যেহেতু এখানে প্রেশার পরিবর্তিত ছিল, তো সেই ক্ষেত্রে আমরা ওই যে আমাদের 9 যে সূত্র ছিল, চাপ ইকুয়াল হচ্ছে তোমার বল বাই ক্ষেত্রফল এফ বাই এ, সুতরাং আমরা এফ সমান বলতে পারি PA। তাহলে যেহেতু এখানে এরিয়া চেঞ্জ হয় নাই কিন্তু প্রেশার চেঞ্জ হয়েছে, তার মানে অবশ্যই এটা একটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ সম্পাদন হয়েছে। তাহলে পরিবর্তনশীল কাজ সম্পাদন হলে কিন্তু আমাদের যে টোটাল যে কাজের পরিমাণটা, এটা বের করার জন্য কী করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তো আমরা ইন্টিগ্রেশনটা এখানে করবো অ্যাকচুয়ালি আসলে কি B1 থেকে, মানে লোয়ার লিমিট হবে তোমার B1 আর হচ্ছে তোমার আপার লিমিট হবে তোমার B2 আর হচ্ছে আমাদের PdV, ঠিক আছে। এই হচ্ছে এখানে আমাদের কাজের পরিমাণ নির্ণয়ের সূত্রটা। এখন আমরা যে কাজের পরিমাণটা নির্ণয় করব, আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে গিয়ে বা প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে পি যে ব্যাপারটা, এই পিটাকে আমাদের হচ্ছে গিয়ে কি বি এর সাপেক্ষে বের করতে হবে, মানে বি এর মাধ্যমে পিটাকে এখানে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা পিটাকে কীভাবে বি এর মাধ্যমে রিপ্লেস করবো সেটা চলো একটু দেখি। তো আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি সূত্রে চলে যাই, পিভি ইকুয়াল এনআরটি সূত্রে যদি আমরা যাই, তাহলে আমরা হচ্ছে কি এখানে পিটাকে রিপ্লেস করতে পারবো এনআরটি বাই হচ্ছে তোমার পি, ঠিক আছে। সরি, আমরা তো পিকে রিপ্লেস করবো, ঠিক আছে। তাহলে এনআরটি বাই বি। তাহলে আমরা চলো এখানে পিটাকে রিপ্লেস করে এখান থেকে সরিয়ে দিই। তাহলে পিটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন B1 থেকে B2 পর্যন্ত আর এনআরটি। তো আমরা ইচ্ছা করলে ধ্রুবকগুলোকে একসাথে বাহিরে বের করে নিয়ে আসতে পারতাম, ওকে সমস্যা নেই, তোমাদের জন্য আমি ভেঙে ভেঙে লিখতেছি। বাই হচ্ছে তোমার বি আর হচ্ছে তোমার ডিটি, ঠিক আছে, সরি ডিবি। এখন দেখো আমাদের এনআরটি যেটা, এনআরটি হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট, তাহলে এনআরটি কনস্ট্যান্ট আমরা হচ্ছে কি বাহিরে নিয়ে আসলাম। আর 1/d যেটা, এটাকে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কী পাবো বলো তো, আমরা হচ্ছে গিয়ে অন্তরীকরণ যোগজীকরণ এগুলো পড়ে আসছি যে লন বি, ঠিক আছে। তাহলে এনআরটি আর এটাকে ইন্টিগ্রেশন করে আমরা পাবো কি লন বি। তো ইন্টিগ্রেশন করার পর আমরা এরকম একটা টার্ট ব্রেকেট দিয়ে তারপরে উপরে দিয়ে হচ্ছে আমরা আপার লিমিট আর নিচে দিয়ে হচ্ছে আমাদের লন লিমিট, ঠিক আছে। তো ফাইনালি আমরা এটাকে যদি হচ্ছে এখন লিমিটগুলো বসাই, তাহলে আমরা একবার পাবো হচ্ছে লন B2 মাইনাস হচ্ছে লন B1। তো লন A মাইনাস বিকে আমরা ইচ্ছা করলে লন A বাই বি লিখতে পারি। তো এটাকে ইচ্ছা করলে এখন আমরা এক লাইনে লিখে ফেলতে পারি এনআরটি লন B2 বাই B1, ঠিক আছে। অথবা তোমরা ইচ্ছা করলে এটাকে লন B2 মাইনাস B1ও শিখতে পারো, সমস্যা নেই। তো এরকমভাবে শিখাই বেটার। তো এটা হচ্ছে আমাদের সমুষ্ণ পদ্ধতিতে কাজ নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটা আমাদের একদম মাস্ট মুখস্থ থাকা লাগবে, কারণ আমরা হচ্ছে গিয়ে যখন অঙ্ক সলভ করব তখন তো প্রতিবার হচ্ছে গিয়ে এরকম সূত্র কি করব না, প্রমাণ করে নিয়ে আসবো না। তো আমাদের লাস্ট লাইনটা মানে সূত্র মেইন যে সূত্রটা যেটা আমরা সবসময় ইউজ করব সেটা মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়াচ্ছে, W/N/RT লন B2 বাই B1। তো এখানে এককগুলা কী হবে, এন হচ্ছে গিয়ে মূল সংখ্যা হচ্ছে আমরা নির্ণয় করে ফেলতে হবে। তোমাদের আগেও সূত্র লিখে দিছি, ওই সূত্র ইউজ করে মূল সংখ্যা বের করে ফেলবা। আমি তারপরে আবার একটু লিখে দিই আজকে তোমাদের এন যেটা, এন সমান তোমার হচ্ছে গিয়ে W/M সমান হচ্ছে তোমার N/NA
সমান হচ্ছে এসটিপিতে যদি আমরা চিন্তা করি তাহলে ভলিউম বাই তোমার 22.4 যদি এসটিপি হয়, অথবা ভলিউম বাই 24.789 যদি এসএটিপিতে হয়। তোমরা ব্র্যাকেটে লিখে রাখো যে কোনটা এসটিপি কোনটা এসএটিপি, ঠিক আছে। ওকে, আমি লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার এসটিপি আর এটা হচ্ছে তোমার এসএটিপি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার যদি কত অণু, কতটা পরমাণু সংখ্যা অথবা অণু সংখ্যা এগুলো যদি দেওয়া থাকে তাহলে n/n আর এটা যদি ভর দেওয়া থাকে, ঠিক আছে। আর তো হচ্ছে 8.31 গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে তোমার কেলভিন এককে তাপমাত্রা, আর B2/B1 যেটা এটা হচ্ছে আসলে দুইটা আয়তনের অনুপাত। তো যেহেতু অনুপাত তুমি যে কোনো ইউনিট বসালেই কিন্তু হবে, তবে সিমিলার ইউনিট লাগবে, হয় দুইটাই সেন্টিমিটার কিউব অথবা দুইটাই হচ্ছে কি মিটার কিউব। তো সব থেকে ভালো হয় আমরা হচ্ছে যাতে যদি মানে পেচ যাতে না লাগে সবসময় মিটার কিউব বসানোই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তো এইটা তো গেল হচ্ছে আমাদের মেইন সূত্রটা nRT ln B2/B1। তো যদি কখনো আমরা দেখি যে আসলে হচ্ছে আমাদের বিগুলা বা B2/B1টা বের করা মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ওই যে দেখো একটু আগেই কিন্তু আমরা হচ্ছে এখানে দেখছিলাম যে যেহেতু তাপমাত্রা ফিক্সড, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি P1/B1 সমান হচ্ছে তোমার P2/B2, ঠিক আছে। তো যেহেতু আমাদের B2/B1 দরকার, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এই যে B2/B1, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে P1/P2, ঠিক আছে। তো আমরা কিন্তু ওই যে মাত্র যে সূত্রটা শিখলাম এখানে B2/B1কে রিপ্লেস করে P1/P2 কিন্তু লিখতে পারি, ঠিক আছে, যদি কখনো প্রয়োজন হয়, ঠিক আছে। তার মানে এই যে এই অংশটাকে আমরা রিপ্লেস করে যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই যে এই অংশটাকে রিপ্লেস করে আমরা হচ্ছে গিয়ে P1/P2 লিখতে পারি। তার মানে তোমাদের সূত্র একটাই মুখস্থ করো, কিন্তু এটা মাথায় রাখবা যে আমরা হচ্ছে প্রয়োজন হলে আমরা যাতে হচ্ছে কি অন্য এককে যেতে পারি বা হচ্ছে কি অন্য রাশিতে যেতে পারি। তো এইটা হচ্ছে আমাদের এখানে মেইন থিম। আর শুরু থেকে যদি আবার একটু সামারি করি যে আমাদের হচ্ছে কি সমুষ্ণ পদ্ধতিতে যে পরিমাণ এনার্জি আমরা প্রোভাইড করবো সবটাই হচ্ছে তোমার সিস্টেমের কাজ হবে। আর কাজ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এখান থেকে তুমি হচ্ছে এই সূত্র থেকেই বুঝে ফেলতে পারবা। B2/B1 এই অনুপাতটা যদি তোমার লনের সাথে এটা বসালে যদি ফাইনালি পজিটিভ সংখ্যা আসে, তো সেটা হচ্ছে পজিটিভ কাজ। তো আমরা অনেক সময় হচ্ছে ভুলক্রমে B1/B2 লিখে ফেলতে পারি। তো এই জন্য অল্টারনেটিভ আরেকটা ব্যাপার মাথায় রাখবা যে যদি আমার পাত্র প্রসারিত হয়, একদম আমরা শুরুতে যেটা পড়ছিলাম, যদি পাত্র প্রসারিত হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সিস্টেম কর্তৃক কাজ যেটা সেটা হচ্ছে পজিটিভ কাজ, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা আশা করি এখন হচ্ছে ম্যাথ সলভ করতে পারবো। তাহলে চলো এখন হচ্ছে আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে যাই। তো আমরা শুরুতে যে ম্যাথটা আমরা এখান থেকে জাস্ট একটা দুইটা ম্যাথ করে সামনে যাব, কারণ এই টাইপের ম্যাথগুলো বেশিরভাগ সময় দেখা যায় রুদ্ধতাপীয় এবং হচ্ছে সমুষ্ণ দুইটা মিক্সড করে আসে, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট একটা ম্যাথ দেখেই চলে যাব। তাহলে চলো আমরা দেখি কি বলছে, যে একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় ও 10⁶ প্যাসকেল চাপে 0.001 মিটার কিউব গ্যাস আছে। তো হচ্ছে তোমাকে একটা অবস্থা দেওয়া আছে আর কি। তো গ্যাসটিকে প্রথমে সমুষ্ণ প্রসারণ করা হলো এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হলো। প্রতি ক্ষেত্রে প্রসারণের অনুপাত হচ্ছে গিয়ে 1:2, মানে প্রসারণের যে অনুপাতটা সেটা হচ্ছে 1:2। প্রসারণে মোট কাজের পরিমাণ নির্ণয় করা। তাহলে দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের হচ্ছে কি সমুষ্ণ এবং হচ্ছে রুদ্ধতাপীয় একত্রে মিশ্রিত সমস্যা, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু এখনো রুদ্ধতাপীয় পড়ি নাই, এই কোয়েশ্চেনে জাস্ট হচ্ছে আমরা সমুষ্ণের যে অংশটুকু সেটা সলভ করব। আমরা রুদ্ধতাপীয় সলভ করার পর এই কোয়েশ্চেনটা একদম লাস্টে গিয়ে আবারও সলভ করব একসাথে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে মেইন যে সূত্রটা, চলো মেইন সূত্রটা আমরা প্রয়োগ করে ফেলি। মেইন যে কাজের সূত্রটা বের করতে বলছে, মানে কাজের পরিমাণটা নির্ণয় করতে বলছে। তো কাজের সূত্র হচ্ছে কি nRT ln B2/B1, জাস্ট মান বসানো, খুবই সিম্পল কিন্তু, মানে খুবই সিম্পল ম্যাথ। তাহলে আমাদের হচ্ছে কি মূল সংখ্যা, দেখো মূল সংখ্যা কিন্তু এখানে সরাসরি দেয়া নেই, দেয়া আছে কি সরাসরি হচ্ছে আমাদের দেয়া নেই। তাহলে মূল সংখ্যাটা আমাদের কী করতে হবে, নির্ণয় করে ফেলতে হবে। মূল সংখ্যার জন্য আমরা কীভাবে নির্ণয় করব, PV = nRT যে সূত্রটা, এখান থেকে হচ্ছে আমরা PV বাই হচ্ছে তোমার RT, এখানে মানগুলো অবশ্যই জাস্ট হচ্ছে আমরা মূল সংখ্যা বের করে ফেলতে পারবো। তাহলে P হচ্ছে তোমার এখানে প্যাসকেল এককে চাপ, ঠিক আছে। তো চাপের একক যেহেতু আমরা প্যাসকেল বসাচ্ছি, মানে 10⁶, তো অবশ্যই আমাদের B যেটা ভলিউম সেটা মিটার কিউব এককে বসাতে হবে। তো আমরা দেখতেছি যে আমাদের ভলিউমটা যেটা এটা হচ্ছে মিটার কিউব এককে দেওয়া আছে 0.001 মিটার কিউব, আর আমাদের নিচে দেওয়া আছে হচ্ছে গিয়ে
আরটি। তো আমাদের এখানে আর এর যে মান, আর এর মান হচ্ছে যেহেতু আমরা প্যাসকেল এবং মিটার কিউব বসাইছি, তাহলে আর এর ভ্যালুটা হবে 8.31 ইন্টু টি। টি হচ্ছে তোমাকে এখানে সরাসরি 300 কেলভিন দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা 300 কেলভিন বসিয়ে দিলাম, তাহলে 300। তাহলে চলো আমরা দেখি এখানে মূল সংখ্যাটা কত হয়। সলভ করে ফেলো তোমরাও আমার সাথে সাথে, কারণ আমি অনেক সময় হচ্ছে গিয়ে ফোনে ক্যালকুলেটর ইউজ করতে গিয়ে ভুল হতে পারে। 10⁶ ইন্টু 0.001 ভাগ হচ্ছে তোমার 8.31 ইন্টু তোমার 300, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 0.4। ওকে, 0.4 জাস্ট আমরা লিখলেই হবে, বা 0.40, জিরো আর আলাদা কোনো ভ্যালু থাকতেছে না। আচ্ছা, তাহলে আমরা মূল সংখ্যা পেয়ে যাচ্ছি 0.4 ইন্টু আর এর মান হচ্ছে 8.31 ইন্টু টি যেটা, এটা হচ্ছে তোমার 300। তারপর হচ্ছে তোমার লন V2/V1। তাহলে লন এখন V2/V1 এর অনুপাতটা আসলে কত হবে, তোমাকে বলছে হচ্ছে গিয়ে প্রসারণের যে অনুপাত, মানে গ্যাস পাত্রটা প্রসারিত হয়েছে, তো প্রসারণের যে অনুপাত এটা হচ্ছে V1/V2 সমান তোমার 1/2। ঠিক আছে, তার মানে আমরা যদি বলি এখান থেকে যে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি V1/V2 সমান হচ্ছে হাফ। ঠিক আছে, তো আমার অ্যাকচুয়ালি দরকার কত এখানে বলো তো, এখানে দরকার হচ্ছে আমাদের V2/V1। ঠিক আছে, তাহলে আমাদের V2/V1 এর মানটা অ্যাকচুয়ালি কত হবে, এটাকে হচ্ছে বক্স করে দিই আমি। তাহলে V2/V1 এর আমাদের মানটা হবে 2, তার মানে অ্যাকচুয়ালি আমি এখানে লিখবো লন 2। ঠিক আছে, তাহলে চলো আমরা লন 2 বসিয়ে দিই। তাহলে আমাদের 0.4 ইন্টু 8.31 ইন্টু 300 ইন্টু লন 2, তাহলে ফাইনালি আমাদের 691। ঠিক আছে, তাহলে আমাদের 691 জুল কাজ সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তো আমি আর দশমিকের পরে কিছু লিখে নেই, দশমিকের পরে সামথিং আসি, ওইটা কোনো ম্যাটার না। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি দেখতেই পারতেছো আমাদের জাস্ট সূত্র প্রয়োগ, মানে এই টাইপের কোয়েশ্চেনগুলো তুমি জাস্ট হচ্ছে কনসেপ্টগুলো বুঝবা, সূত্রটা মুখস্থ করবা, এবং হচ্ছে মেজরিটি পার্সেন্ট ম্যাথ হচ্ছে কি তোমার জাস্ট সূত্রের মান বসেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, কিছু কনসেপচুয়াল ম্যাথ আছে, আমরা এখন হচ্ছে একটা কনসেপচুয়াল ম্যাথও এখান থেকে প্র্যাকটিস করবো। তাহলে চলো আমরা দেখি এই ম্যাথটা কীভাবে সলভ করা যায়। তো এখানে দেখো তোমাকে কি বলছে যে হচ্ছে কি কোনো একটি গোলাকৃতির বেলুনের ভিতর বায়ুর চাপ এর ব্যাসার্ধের সমানুপাতিক, মানে মিন করতেছে বেলুনটা, যে বেলুনের ভিতর যে প্রেসার, ঠিক আছে, বাতাসের যে প্রেসার, বায়ুর যে চাপটা, সেটা হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। মানে ব্যাসার্ধ যদি চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার চাপও চেঞ্জ হয়। যখন বেলুনের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তখন এর ভিতরে বায়ুর চাপ হচ্ছে 1.1 atm। এই অবস্থা হতে বেলুনের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার করতে কত কাজ করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কাজের পরিমাণটা নির্ণয় করতে বলছে, আর হচ্ছে গিয়ে তোমাকে বলছে তোমার যে বেলুনের যে ব্যাসার্ধটা হচ্ছে 10 সেন্টিমিটার থেকে তোমার 15 সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যদি বলি বেলুনের যে আয়তনটা কিসের উপর ডিপেন্ড করে, আয়তনটা অবশ্যই ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। তাহলে ব্যাসার্ধ যেহেতু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, আমি যদি গোলকের আয়তনের কথা বলি, তাহলে আয়তনের সূত্রটা হচ্ছে তোমার 4/3 পাই আর কিউব। তাহলে যেহেতু এখানে ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি মাস্ট বেলুনের আয়তন চেঞ্জ হচ্ছে। আর আয়তন চেঞ্জ হওয়া মানেই তো আসলে কি, মাত্রই আমরা দেখলাম যে সমষ্ণ পদ্ধতিতে যে কাজ সম্পন্ন হয়। ঠিক আছে, তো আয়তনের চেঞ্জ হওয়া মানে শুধুমাত্র সমষ্ণ না, মানে কাজ হবে, এটা হচ্ছে ম্যাটার। তো সেটা যে পদ্ধতিতেই হোক না কেন। তো এখানে হচ্ছে কি আমাদের আরেকটা কথা বলছে, একদম খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা হচ্ছে আমাদের অবশ্যই মানে নোট করে রাখতে হবে, বা হচ্ছে কথাটার মিনিং বুঝতে হবে, যে বায়ুর চাপ এর ব্যাসার্ধের সমানুপাতিক। এই কথাটা দ্বারা তোমাকে আসলে কি বোঝাচ্ছে, এটা মিন করতেছে তোমাকে যে এটা আসলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হচ্ছে। কাজটা কীভাবে হচ্ছে, পরিবর্তনশীল বল। কারণ হচ্ছে গিয়ে যখনই ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে তখনই চাপ চেঞ্জ হচ্ছে, আর চাপ চেঞ্জ হওয়া মানে কি, একটু আগে আমরা বলছি যে হচ্ছে গিয়ে তোমার বলের চেঞ্জ হওয়া। তাহলে বল চেঞ্জ হওয়া মানে তোমার হচ্ছে কি এখানে পরিবর্তনশীল বল দ্বারা কাজটা। তার মানে আমি যদি এখানে কাজের পরিমাণটা নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমার কী করতে হবে, ইন্টিগ্রেশন অফ আমার হচ্ছে গিয়ে ভলিউম শুরুতে কোথায় ছিল আর ফাইনালি কোথায় ছিল, আর আমাদের হচ্ছে গিয়ে পিডিবি, এই সূত্র অনুসারে করতে হবে। ঠিক আছে, এখন আমাদের আরেকটা ব্যাপার ছিল যে হচ্ছে গিয়ে আমরা যদি এইভাবে কাজটা করতে চাই, তাহলে হচ্ছে কাজের পরিমাণটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের পি যেটা, এই পিটাকে অবশ্যই কী করতে হবে, আমাদের ওই বিয়ের সাপেক্ষে বা হচ্ছে বিয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের চলো আমরা তো মেইন সূত্রটা মুখস্থ করছি বা লিখছি, এখন এটাকে কিন্তু আরেকটু কাজ করে তারপর হচ্ছে কি আমাদের মেইন কাজটা
মানে মেইন যে সূত্রটা সেটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আমি যদি হচ্ছে গিয়ে এই ভলিউমটাকে বা ডিবিটাকে আর এর সাপেক্ষে প্রকাশ করি তাহলে ব্যাপারটা আরও সুন্দর হবে। তাহলে চলো এখন আমরা যদি এটাকে এই আর এর সাপেক্ষে প্রকাশ করতে চাই তাহলে আমি বলবো এই যে আমাদের হচ্ছে গিয়ে বি সমান 4/3 পাই আর কিউব, মানে হচ্ছে গিয়ে ভলিউম সমান মানে আমাদের আর যেটা আর এর কিউবের সমানুপাতিক। তো আমি যদি বলি ব্যাসার্ধের সাথে আমাদের হচ্ছে গিয়ে যে ভলিউমটা, এই ভলিউমের পরিবর্তনের যে হার সেটাতে আমি অন্তরীকরণের মাধ্যমে নির্ণয় করতে চাই, ঠিক আছে। তাহলে আমরা এরকম পাবো যে ডিডিআর অফ বি মানে হচ্ছে এটা তোমার ব্যাসার্ধের পরিবর্তনের সাথে আমাদের যে গোলকের ভলিউম এই ভলিউমের পরিবর্তনের হার, ঠিক আছে। মানে আমরা তাহলে কি করব, এই পাশে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে 4/3 এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, পাই যেটা এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে আর কিউব এটাকে আমি অন্তরীকরণ করলে কি পাবো, আমি পাবো 3r², ঠিক আছে। আমি স্মল আর লিখলাম, উপরেও আমি স্মল আর লিখি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, কারণ আমরা হচ্ছে গোলকের জন্য বেশিরভাগ সময় স্মল আর লিখি অভ্যস্ত, ঠিক আছে। তাইলে আমি যদি এই ডিবিটাকে রিপ্লেস করতে চাই, এই যে ডিবি যেটা এটাকে আমি রিপ্লেস করতে চাই, তাহলে এটাকে আমি রিপ্লেস করতে পারবো এরকম। এখানে দেখো তোমার 3 আর 3 কাটাকাটি করে ফেলো, 3 আর 3 হচ্ছে আমরা কাটাকাটি করে ফেলি, তাহলে আমরা পাবো 4πr² ডিবি, সরি ডিআর, ঠিক আছে। তাহলে আমরা ডিবিটাকে পাচ্ছি 4πr² ডিআর, ঠিক আছে। মানে আমরা হচ্ছে গিয়ে ভলিউমটা যে ছিল আমরা এই যে সূত্রটা, এই সূত্রটাকে হচ্ছে আমরা আর এর মাধ্যমে আর কি প্রকাশ করব, এইটা হচ্ছে আমাদের এখানে মেইন কাজ শুরুতে, ঠিক আছে। যেহেতু আমাকে বলছে যে হচ্ছে গিয়ে আমাদের ব্যাসার্ধটা যেটা তোমাদের কোয়েশ্চেন হতে পারে এই কাজটা আমরা কেন করলাম, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে আমাকে বলছে ব্যাসার্ধটাকে আমার 10 সেন্টিমিটার থেকে আমাদের হচ্ছে কি 15 সেন্টিমিটারে নিয়ে যাওয়ার কথা বলছে, তার আমরা এর জন্য ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করলাম। তো তোমার যে এটা চেঞ্জ করতে হবে মাস্ট এরকম আসলে কোনো কিছু না। তুমি যদি হচ্ছে গিয়ে শুরুতে যে ভলিউমটা 10 সেন্টিমিটার, এটা কি হচ্ছে যে শুরুতে যে ব্যাসার্ধটা দেওয়া ছিল 10 সেন্টিমিটার, এটাকে ভলিউমের মাধ্যমে প্রকাশ করো। আবার হচ্ছে কি 15 সেন্টিমিটার যেটা, এটাকেও তুমি যদি ভলিউমের মাধ্যমে প্রকাশ করো তাইলেও হবে, কোনো ম্যাটার না, ঠিক আছে, কোনো ম্যাটার না। ওকে, তাহলে আমাদের আরেকটা কাজ কিন্তু বাকি আছে, আমরা হচ্ছে গিয়ে ডিবিটাকে রিপ্লেস করলাম, বেশ ভালো কথা। এখন আমাদের পি যেটা, পিটাকেও কিন্তু রিপ্লেস করতে হবে, ঠিক আছে। দেখো একটু আগে যে আমরা সূত্রটা প্রুভ করলাম সেখানে কিন্তু পিটাকে আমাদের ওই যে তার সাথে যে হচ্ছে কি সামঞ্জস্য চলক, ঠিক আছে, যার সাপেক্ষে পরিবর্তনটা হচ্ছে তার মাধ্যমে আমরা প্রকাশ করছিলাম। তাহলে এখানে আমাদের সেম কাজ করতে হবে, আমাদের পিটাকে রিপ্লেস করতে হবে। তো শুরুতেই বলে দিয়েছিল বায়ুর চাপ এর প্রেসারদের সমানুপাতিক, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে প্রেসার যেটা, প্রেসারটা সমানুপাতিক হচ্ছে তোমার আর, ঠিক আছে, ব্যাসার্ধের সমানুপাতিক। তো যেখানেই সমানুপাতিক সেখানেই আমরা হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক এনে একটা সমান সাইন দিতে পারি। তাহলে আমরা সমান বলতে পারি পি সমান কে আর, মানে আমাদের হচ্ছে সমানুপাতিক যে সাইনটা আনছি সেটাকে হচ্ছে আমি নাম দিলাম কে, ঠিক আছে। তো এখন এই কে এর মানটাও কিন্তু হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে চলো এখন আমরা হচ্ছে গিয়ে বসিয়ে দিই। আর এখন আমরা লিমিটগুলো কিন্তু চেঞ্জ করে দেবো, যেহেতু হচ্ছে আগে আমাদের বি ছিল এজন্য আমরা আপার লিমিট লোয়ার লিমিট বি এর মাধ্যমে দিয়েছিলাম। এখন যেহেতু আমরা আর এর মাধ্যমে প্রকাশ করতেছি তার মানে অবশ্যই এখন আমাদের লিমিটগুলো কী হবে, লিমিটগুলো হচ্ছে আমাদের হবে R1 R2, আর আমাদের পি কে প্রকাশ করতেছি কে আর, আর আমাদের হচ্ছে গিয়ে ডি বি যেটা ছিল এটাকে আমরা প্রকাশ করতেছি 4πr² ডিআর, 4πr² ডিআর। দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা ব্যাপারগুলো, ঠিক আছে। খুবই কিন্তু সিম্পল, জাস্ট এই ম্যাথটা একটু কনসেপচুয়াল, সহজ, কিন্তু মোটেও কঠিন না, একটু কনসেপচুয়াল, একটু চেষ্টা করলে বুঝতে পারবা। ওকে, তো এখন হচ্ছে আমাদের ঘটনা এই কে এর যে মানটা মানে ধ্রুবক যেটা, এই ধ্রুবকের মানটা চলে আমরা কীভাবে নির্ণয় করবো। তো ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করতে পারবো এখান থেকে, ওই যে তোমাকে বলেই দিছিল যে হচ্ছে গিয়ে যখন বেলুনের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার তখন এর ভিতরে বায়ুর চাপ হচ্ছে 1.1 ATM। তো এটিএমটাকে হচ্ছে আমরা প্যাসকেলে নিয়ে নেব, এটিএমটাকে আমরা নিয়ে নেব প্যাসকেলে। প্যাসকেলে নেওয়ার নিয়ম তো তোমরা জানো, না জানলেও আমার একক পরিবর্তন একটা ক্লাস আছে, সেটা তুমি হচ্ছে দেখে আসতে পারো, তাহলে আর কি আর মানে ক্লাসের যে ব্যাপারটা এই ক্লাসে আর ব্যাখ্যা করা লাগতেছে না। তাহলে আমাদের পি যেটা আমাদের কে এর মানটা লাগবে, তাহলে কে সমান আমাদের দাঁড়াচ্ছে P/R, তাই তো ব্যাপারটা। তাহলে পি এর মান হচ্ছে আমাদের 1.1 ATM। এটাকে যদি হচ্ছে কি আমরা প্যাসকেলে নিতে চাই তাহলে 10⁵ দ্বারা গুণ করে দেবো, তাহলে 10⁵। আর নিচে হচ্ছে আমাদের আর যেটা, এটা ছিল তোমার 10 সেন্টিমিটার, তাহলে 10 × 10⁻², 10 × 10⁻², মানে আমরা মিটারে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানা থাকা লাগবে আর কি, যে রূপান্তরগুলো। তাহলে 1.1 ×
10⁵ ভাগ হচ্ছে গিয়ে তোমার 10 ইন্টু 10⁻², ঠিক আছে। তাহলে আমাদের ফাইনালি দাঁড়াচ্ছে, এটাকে তুমি যদি হচ্ছে গিয়ে সাইন্টিফিক মোডে প্রকাশ করো তাহলে পাবা 1.1 ইন্টু 10⁷। হ্যাঁ, এরকমই হওয়ার কথা। এটা তো আমাদের হচ্ছে গিয়ে 10⁷, তাই না? 10 ইন্টু 10⁻², 10⁷ কি হচ্ছে আমি আবার একটু চেক করে নিই। 1.1 ইন্টু 10 ইন্টু 10⁻²। আচ্ছা, এটা তো 8 হওয়ার কথা। 10 ক্যালকুলেটারে কি বলছে আপনার 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু 10⁻², আচ্ছা 10⁶ হবে। 10⁶, তাহলে আমি লিখলাম 1.1 ইন্টু 10⁶, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটারে একটু সতর্ক হয়েছে আপা, দেখবো কোথাও হচ্ছে ভুল হচ্ছে কি না। আমি জাস্ট এটাই লিখলাম 10⁶, 10⁶ হওয়ার কথা। আচ্ছা, আবার একটু চেক করে নিই। 1.1 ইন্টু 10⁵ ভাগ হচ্ছে তোমার 10 ইন্টু 10⁻²। ওকে, 1.1 ইন্টু 10⁶। ওকে, তাহলে হচ্ছে আমাদের কে এর যে ভ্যালুটা, এই কে এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করে ফেললাম। আমাদের এই মানটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে। পরবর্তীতে যখন আমরা হচ্ছে গিয়ে সামনে একটু অগ্রসর হব, আমাদের এই মানটুকু অবশ্যই বসাতে হবে। তো এখান থেকে তোমরা নোট করে রাখো। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে কোনটা কোনটা কনস্ট্যান্ট আর হচ্ছে গিয়ে কোনটা কোনটা চলক। তো এখানে সব কিছুই আসলে কনস্ট্যান্ট। কে যেটা, এটা কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। জাস্ট হচ্ছে আমাদের আর যেটা, আরটা হচ্ছে এখানে আমাদের চলক। তার মানে হচ্ছে এখন আমাদের 4 পাই কে এগুলাকে আমরা সামনে নিয়ে আসবো। 4 পাই কে, তাহলে আমাদের ডাব্লিউ সমান দাঁড়াচ্ছে 4 পাই কে আমরা হচ্ছে নিয়ে আসলাম। আর ইন্টিগ্রেশন এখন আমাদের করতে হচ্ছে গিয়ে r³ dr। দেখো r³ ধরতে পারতেছো কি না। এই যে এখানে হচ্ছে ছিল আমাদের r² আর এখানে হচ্ছে r। এই r আর r² গ্রহণ করে আমরা পাচ্ছি কি r³, ঠিক আছে। আর dr তো আমাদের হচ্ছে থাকবেই আমাদের ইন্টিগ্রেশন যে করতেছি। তাহলে আর আমাদের লিমিটগুলো ছিল r1 r2, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমাদের 4 পাই কে, এই তিনটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এটাকে হচ্ছে যদি আমরা যুগজীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে r⁴ বাই হচ্ছে তোমার 4। আর এখন হচ্ছে আমাদের লিমিটগুলো অবশ্যই দিতে হবে। এটা জাস্ট যুগজীকরণের একটা পার্ট বলতে পারো, যে আমাদের যুগজীকরণটা কিন্তু মানে জানা থাকা লাগবে। এটা প্রি কনসেপ্ট, মানে একটা ম্যাথ করার জন্য আমাদের যে কনসেপ্টটা দরকার, এই কনসেপ্টটা আর কি তোমরা আশা করি গণিত হয়তো কিছুটা পড়ছো বা এতটুকু অন্তত পড়া আছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে এই 4 আর বাহিরের 4 কাটাকাটি করে ফেলতে পারি। তো আমাদের থাকবে হচ্ছে পাই কে। আর আমি যদি এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাই তাহলে আমরা পাবো r2⁴ মাইনাস r1⁴, ঠিক আছে। তো এখন জাস্ট তুমি হচ্ছে মানগুলো বসিয়ে দাও। যে একটু আগে হচ্ছে কি আমরা কে এর মান কিন্তু নির্ণয় করছি, তাহলে পায়ের মান বসালাম। কে এর মান হচ্ছে 1.1 ইন্টু 10⁶, আর আমাদের থাকতেছে r2 যেটা, এটা ছিল হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 15 সেন্টিমিটার কিন্তু আমি মিটারে নিই, তাহলে হচ্ছে 15, বা আমরা হচ্ছে কি মিটারে আর ওইরকম পাওয়ার আকারে নিতে হবে না, জাস্ট 0.15 বসিয়ে দিই। বুঝতেছো তো ব্যাপারটা, 0.15⁴ মাইনাস r1 যেটা ছিল, মানে শুরুতে যে হচ্ছে কি ব্যাসার্ধটা ছিল হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.1⁴। এই আর কি ব্যাপারটা। তো চলো এটা আমরা ক্যালকুলেটার দিয়ে এখন সলভ করলেই আমরা হচ্ছে রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 3.14 ইন্টু 1.1 ইন্টু 10⁶ গুণন 0.15⁴ মাইনাস 0.1⁴, তাহলে ফাইনালি আমাদের থাকতেছে 1.4 ইন্টু 10³ ঠিক আছে। তাহলে 1.4 ইন্টু 10³ বা এটাকে তুমি হচ্ছে কি, যেহেতু এটা খুব বেশি বড় সংখ্যা না, সাইন্টিফিক মেথডে যে লিখতে হবে এরকম না, বা এটাকে তুমি লিখতে পারো 1400 জুল, ঠিক আছে। এই তো ব্যাপারটা, এরকমই তো হওয়ার কথা। 10³ মানে হচ্ছে 1000, তার মানে হচ্ছে 1400। ওকে, তো এইরকমভাবে তোমার হচ্ছে দাপে দাপে আর কি ম্যাথগুলো করতে হবে। এই ম্যাথটা একটু কনসেপচুয়াল ম্যাথ ছিল, বেশিরভাগ ম্যাথ ইজি। তো আশা করি এই ব্যাপারটা বা এই ম্যাথটা সুন্দর করে বুঝতে পারছো। এটা যদি তুমি বুঝতে পারো তো এই রিলেটেড যদি আরও ম্যাথ আসে, বিশেষ করে হচ্ছে যুগজীকরণ রিলেটেড
প্লাস তোমার যুগজীকরণের হচ্ছে কি মানে এটা মেইনলি ডিপেন্ড করতেছে তুমি যুগজীকরণের কনসেপ্টটা তোমার কতটুকু ক্লিয়ার আছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো যদি এটা বুঝতে একটু সমস্যা হয় তুমি এটাকে মার্ক করে রাখো, যুগজীকরণ কমপ্লিট করে এসে আবার হচ্ছে এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি চলো যে তাপগতীয় প্রক্রিয়াগুলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের 3টি রাশি পরিবর্তিত হয়, ঠিক আছে। আগের প্রক্রিয়াগুলোতে আমরা দেখছি যে হচ্ছে গিয়ে প্রতি প্রক্রিয়াতেই একটা প্রক্রিয়া স্থির ছিল, কিন্তু এখন হচ্ছে আমাদের 3টা রাশি যে প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার 3টাই আসলে এখানে চেঞ্জ হয়। আর তো আমরা এই রাশিগুলোর মধ্যে তাহলে সম্পর্ক কী সেটাও আমরা দেখব, কিন্তু তার আগে আমরা দেখে নেই যে আমরা বুঝবো কীভাবে। আগের প্রত্যেকটা প্রক্রিয়ায় কিন্তু আমরা হচ্ছে শর্ত আলোচনা করে নিয়েছিলাম যে কোন শর্তে আমি বুঝবো। তো এখানেও কিছু শর্ত আছে। প্রথম যে শর্তটা সেটা হচ্ছে রুদ্ধতাপীয় কথা উল্লেখ থাকবে, মানে জাস্ট আগের মতোই জাস্ট ব্যাপারগুলো যে কোয়েশনে তোমাকে ধরিয়ে দিবে, একদম হচ্ছে কি বলে দিবে যে এই ব্যাপারটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অথবা তোমাকে এরকম একটা ক্লো দেওয়া থাকবে যে পাত্রটি তোমার তাপ কুপরিবাহী, ঠিক আছে। তো তাপ কুপরিবাহী কথাটা মানে কি বা রুদ্ধতাপীয় ব্যাপারটাকে চলো আগে আমরা ব্যাখ্যা করি, তাহলে এই কথাটার মিনিং আমরা বুঝতে পারবো। যে রুদ্ধতাপীয় কথাটা মানে আমরা অনেক সময় শুনি যে অনেক সময় হচ্ছে কি বিভিন্ন হত্যাকাণ্ড হয়, নিউজ আসে এরকম যে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয়েছে। তো এই শ্বাস রোধ করে মেরে ফেলা হয়েছে এই কথাটা মানে কি তাকে আসলে শ্বাস নিতে দেয়া হয় নাই, ঠিক আছে, মানে হচ্ছে তাকে গলা চেপে ধরা হয়েছিল আর কি, ইজি করে বললে। তো এখানেও সেম যে আমাদের ওই যে সিস্টেমটা বা সিলিন্ডারটা তুমি চিন্তা করো, এই সিলিন্ডারটা হচ্ছে গিয়ে কি ধরো আগের প্রত্যেকটা প্রক্রিয়াতেই সে পরিবেশের সাথে হচ্ছে তাপের আদান প্রদান কিন্তু করতে পারত। এখন আমরা বলতেছি রুদ্ধতাপীয় মানে হচ্ছে কি এই যে আমাদের সিস্টেমটা সে পরিবেশের সাথে তাপের কোনো বিনিময় করতে পারবে না, মানে সে তাপ বেরও করতে পারবে না, তাপ হচ্ছে সে কি পরিবেশ থেকে শোষণ করতে পারবে না। তার মানে এটাকে আমরা বলতেছি রুদ্ধতাপীয়, মানে হচ্ছে কি তাপের যে চলাচল সেটা রোধ করে দেয়া, তাপের চলাচলটা রোধ করে দেয়া। তাইলে এই শর্তটা মেনটেন করার জন্য এই যে আমার পাত্রটা, এই পাত্রটা কেমন হওয়া লাগবে, পাত্রের যে উপাদানটা, ঠিক আছে, পাত্র যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি তার মানে একটা বৈশিষ্ট্য থাকা লাগবে, সে হচ্ছে তাপ কুপরিবাহী হবে বা তাপ অন্তরক হবে, তাপ কুপরিবাহী, কুপরিবাহী, সে তাপের চলাচলকে অ্যালাউ করবে না। তো এটাকে আমরা বলছি তাপ কুপরিবাহী, তার মানে পাত্রটি আমার তাপ কুপরিবাহী হবে, এটা কোয়েশ্চেনের কোনো একটা ফাঁকে দেওয়া থাকবে। তো সেখান থেকেই কিন্তু তোমার আইডিয়া নিয়ে নিতে হবে যে এটা আসলে তাহলে কী হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর আরেকটা ব্যাপার উল্লেখ থাকবে যে হচ্ছে তোমার হঠাৎ অথবা খুব দ্রুত পরিবর্তন হবে, পরিবর্তনটা যে হবে সেটা হচ্ছে খুব দ্রুত হয়ে যাবে। তো খুব দ্রুত আসলে কেন রুদ্ধতাপীয় বলতো, কারণ হচ্ছে রুদ্ধতাপীয় মানে তাপের আদান প্রদান হবে না। তো যদি কোনো একটা ঘটনা খুব দ্রুত হয়ে যায় তাহলে তাপের চলাচলের জন্য কিন্তু বা তাপ স্থানান্তর হওয়ার জন্য কিন্তু একটা সময়ের দরকার, মিনিমাম একটা টাইম কিন্তু লাগে। তো খুব হঠাৎ চোখের পলকে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তো সেখানে কি আসলে কি তাপের আদান প্রদান হওয়ার কি কোনো সময় ছিল বা সময় পাইছে ব্যাপারটা পাই নাই কিন্তু। তো আমাদের যদি খুব দ্রুত এরকম কিছু হয় তো সেটাকে আমরা বলবো হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রসেস, ঠিক আছে। এখন রুদ্ধতাপীয় প্রসেসে তাহলে আমরা আমাদের তাপগতীয় যে সূত্রটা ছিল, প্রথম যে সূত্রটা আমরা শুরু থেকেই পড়ে আসতেছি যে ডি কিউ সমান হচ্ছে তোমার ডি ইউ প্লাস হচ্ছে আমাদের ডিডাব্লিউ। তো এই সূত্রটাকে আমরা কি ফরম্যাটে লিখতে পারি, এই সূত্রটাকে আমরা লিখতে পারি এই যে আমাদের ডি কিউ যেটা এটা হচ্ছে জিরো হবে, কারণ আমাদের বাহির থেকে ভিতরে তাপ যাচ্ছে না বা ভিতর থেকে বাহিরে তাপ বের হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ডি কিউ সমান তোমার জিরো। তো ডি কিউ সমান যদি তোমার জিরো হয় তাহলে আমরা বাদ বাকি যে অংশটা সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার ডি ইউ সমান হচ্ছে তোমার মাইনাস ডিডাব্লিউ, অথবা তুমি উল্টাভাবেও লিখতে পারো যে ডিডাব্লিউ সমান হচ্ছে তোমার মাইনাস ডিউ, অথবা এটাকে আমরা বলতে পারি যে ডিডাব্লিউ সমান মাইনাস ডিউ, ঠিক আছে। তো এই কথাটার মিনিং কি, এই কথাটার মিনিং হচ্ছে গিয়ে যদি রুদ্ধতাপীয় পদ্ধতিতে সিস্টেম কাজ সম্পাদন করে, ঠিক আছে, যদি সিস্টেম কাজ সম্পাদন করে ধরো হচ্ছে গিয়ে ডিডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করলো, তো এতে করে তার অভ্যন্তরীণ শক্তি কমে যায়, যতটুকু কাজ সম্পাদন হবে ততটুকু অভ্যন্তরীণ শক্তি তোমার কমে যাবে, ঠিক আছে। মানে যেহেতু সে বাহির থেকে কোনো এনার্জি সাপ্লাই পাচ্ছে না, তাপ শক্তি পাচ্ছে না, কিন্তু সে কাজ করছে, এই কথাটা মানে কি তার যে অভ্যন্তরে যে শক্তিটা ছিল, ঠিক আছে, এখান থেকে সে শক্তি ব্যয় করে সেই কাজটা সে সম্পাদন করছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি রুদ্ধতাপীয় পদ্ধতিতে যতটুকু কাজ সম্পাদন হবে ততটুকু তোমার অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, ওটা করেও বলতে পারে, মানে যেভাবেই বলুক, মানে এই তিনটা হচ্ছে আমাদের জানা থাকতে হবে। তো আমরা কোন সূত্রের মাধ্যমে আসলে এই কাজের পরিমাণটা নির্ণয় করব, ঠিক আছে। তো যেহেতু এটা আসলে হচ্ছে গিয়ে আমরা দেখতেছি ডি ডাব্লিউ সমান হচ্ছে গিয়ে মাইনাস ডিইউ, এই কথাটাকে আমরা এরকমভাবে বলতে পারি কাজের জন্য যে ডি ডাব্লিউ সমান আমাদের দাঁড়াবে মাইনাস আর ডি ইউ যেটা এটাকে কিন্তু আমরা বলছিলাম
যে হচ্ছে গিয়ে এনসিবিডিটি, এনসিবিডিটি, ঠিক আছে, ডিটি। এটা কিন্তু আমাদের সূত্রটা ছিল যে আমাদের এই সিবি যেটা ছিল সেটা ছিল স্থির আয়তনে মূলার তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে প্রক্রিয়া স্থির আয়তনে হোক অথবা যেভাবে হোক কোনো ম্যাটার না, আমাদের মেইন যে থিমটা যে হচ্ছে গিয়ে স্থির আয়তনের যদি মূলার তাপ ধারণ ক্ষমতা দেয়া থাকে আর আমরা একটা মানে এরকম একটা এক্সপেরিমেন্ট করার সময় আমরা যদি হচ্ছে গিয়ে ব্যাপারটা এরকম দেয়া থাকে যে আমাদের মানে যত পরিমাণ আমি তাপ দেই বা না দেই, মানে তাপের পরিমাণ জিরো হোক না কেন, যাই কিছু হোক না কেন, আমাদের ওইটাকে স্থির আয়তনের সাথে কম্পেয়ার করতে পারি আর কি, ঠিক আছে। ধরো কোনো একটা সিস্টেমে তুমি 200 জুল তাপ শক্তি দিচ্ছ, এর মধ্যে 150 জুল গেছে স্থির আয়তনে আর হচ্ছে 50 জুল গেছে স্থির চাপে, ঠিক আছে। তো এই যে শুরুর যে অংশটা সেটাকে কিন্তু আমি স্থির আয়তনের সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। তো নর্মালি তোমাকে এরকমভাবে স্থির আয়তনে মূলার তাপ ধারণ ক্ষমতাটা দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই সিবি ডিটি দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কাজের পরিমাণটা নির্ণয় করে ফেলতে পারবো। তো এটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি তাহলে শুরুটা হবে এরকম এন সিবি ডিটিটাকে আমরা লিখতে পারি T2 T1, ঠিক আছে। এখন দেখো আমাদের এই মাইনাসটা দ্বারা আসলে কি মিন করতেছে, মাইনাসটা দ্বারা মিন করতেছে তোমার হচ্ছে কি যে কাজটা হয়েছে এই কাজটা আসলে হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে হয়েছে, মানে অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, কাজটা কিন্তু হয়েছে পজিটিভ। তো আমি যদি বলি যে কাজের যে পরিমাণটা সেটা পজিটিভ রাখার জন্য আমি বুঝবো কীভাবে, ঠিক আছে। ধরো আমি যদি জাস্ট এই সূত্র মুখস্থ করে ফেললাম এনসিবি T2 T1, তো আমি তো দেখতেছি আসলে হচ্ছে মাইনাসের ফলে কী হয়েছে, ফাইনালি তোমার ডিডাব্লিউটা মাইনাসেই থাকতেছে। তো ডিডাব্লিউটা হচ্ছে মাইনাস মিন করতেছে, অভ্যন্তরীণ শক্তি কমতেছে, কিন্তু কাজ তো আসলে হচ্ছে তোমার নেগেটিভ হয়নি, কাজ হচ্ছে কি বৃদ্ধি পাইছে। তো সেই সাইনটা আমি আসলে কীভাবে নির্ধারণ করতে পারি, সেই সাইনটা তুমি হচ্ছে দুইটা উপায় নির্ধারণ করতে পারো। যে তুমি এই যে মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে গিয়ে তুলে দেওয়ার জন্য, ধরো আমার কাজের পরিমাণটা বোঝার জন্য আমি জাস্ট কাজের পরিমাণ নির্ণয় করতেছি, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে গিয়ে এই অংশ পর্যন্ত বুঝে রাখো। তাহলে আমরা সূত্রটা এরকম শিখবো এনসিবি T2 T1 অথবা T2 T1 আমাদের লিখতে হবে না, জাস্ট আমরা ডিটি লিখি, ঠিক আছে, ডিটি। মানে এটা হচ্ছে জাস্ট পার্থক্যটা আমি তোমাদের বলতেছি। আর কাজ পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে এইটা বোঝার জন্য আমরা দ্বারস্থ হব যে সিস্টেম প্রসারিত হয়েছে নাকি সংকুচিত হয়েছে। তুমি জাস্ট এই সূত্র প্রয়োগ করে কাজের সংখ্যাগত মানটা নির্ণয় করবা, এনসিবিডিটি। এই সূত্র থেকে তুমি কি করবা, জাস্ট সংখ্যাগত মানটা নির্ণয় করবা, তোমার আর কোনো কাজ নেই, ঠিক আছে। সংখ্যাগত মানটা নির্ণয় করে কাজ পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে এটা অ্যাকচুয়ালি তুমি ফাইন্ড আউট করবা যে ভলিউম প্রসারিত হয়েছে নাকি সংকুচিত হয়েছে সেখান থেকে। ভলিউম যদি প্রসারিত হয় তাহলে হচ্ছে তোমার ডিডাব্লিউ যেটা এটা হচ্ছে পজিটিভ হবে, ভলিউম যদি তোমার সংকুচিত হয় তাহলে হচ্ছে ডিডাব্লিউ যেটা এটা হচ্ছে তোমার নেগেটিভ হবে। তো এই তিনটা তুমি আসলে কাজে লাগাবা এখান থেকে, ঠিক আছে। তো আমরা তো হচ্ছে মেইনলি এই সূত্র ইউজ করে কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো। তো অনেক সময় আমাদের হচ্ছে গিয়ে এই T2 T1 বা হচ্ছে গিয়ে তাপমাত্রা যেগুলো এগুলো হয়তো সরাসরি দেয়া থাকবে না। তো আমাদের যে কাজটা প্রথমে করে নিতে হবে, ওই যে আমাদের শুরুতেই বলছি যে এই ক্ষেত্রে আমাদের তিনটি রাশি পরিবর্তিত হয়, এই রাশিগুলোর যে পরিবর্তন হচ্ছে এখান থেকে আগে টি এর মানগুলো নির্ণয় করে নিতে হবে। তার মানে আগে আমাদের এই সূত্রের মেতে যাওয়ার জন্য আগে আমাদের যে ব্যাপারটা শিখতে হবে সেটা হচ্ছে কি আমাদের রুদ্ধতাপীয় পদ্ধতিতে তাপগতীয় যে চলকগুলো মানে প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার তাদের মধ্যকার সম্পর্ক, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখে নিই যে হচ্ছে গিয়ে তাপগতীয় প্রক্রিয়াগুলোর জন্য রুদ্ধতাপীয় পদ্ধতিতে তাপগতীয় চলকগুলোর সম্পর্ক। তো রুদ্ধতাপীয় পদ্ধতিতে তাপগতীয় চলকগুলোর যে সম্পর্ক সেটা যদি আমি হচ্ছে তোমাদের এখানে প্রুভ করে দেখাতে চাই তাহলে হয়তো একটু ক্লাসটা লেন্দি হয়ে যাবে বা হচ্ছে গিয়ে মানে ডিউরেশনটা অনেক বেড়ে যাবে। তো যেহেতু এগুলো প্রমাণ খুব বেশি আসে না, তো আমি তোমাদের জন্য হচ্ছে বইয়ের পেজ থেকে জাস্ট হচ্ছে লাইন টু লাইন এখানে তোমাদের একটু মানে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তোমরা যদি হচ্ছে ফার্দার এটা আরও মানে শিখতে চাও বা হচ্ছে গিয়ে মানে প্রমাণ আরও ভালো করে দেখতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা বই ফলো করে মানে শিখে নিতে পারো, সমস্যা নেই। মানে তোমাদের যতটুকু দরকার বা একদম বুঝতেই পারতেছো আমি প্রমাণিক তুলে একদম নিয়ে আসছি, তো এখান থেকে বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় পদ্ধতিতে আমাদের হচ্ছে কি ডি কিউ যেটা এটা তো আসলে জিরো হয়। তো এই যে ডি কিউটা যদি জিরো হয় তো আমরা সূত্রটাকে লিখতে পারি হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ সমান জিরো, ঠিক আছে। আর আমাদের নর্মাল যে সূত্রটা যে ডিডাব্লিউ এটা তো আসলে কি পিডিবি বা ইন্টিগ্রেশন অফ পিডিবি, ঠিক আছে। তো আমরা এই যে ডিইউ যেটা প্রথম ডি কিউ তো জিরোই, তো ডিইউ প্লাস হচ্ছে গিয়ে ডিডাব্লিউ সমান জিরো দাঁড়াচ্ছে। তো ডিইউ যেটা এটাকে আমরা এনসিবিডিটি বলতে পারি, আর ডিডাব্লিউ যেটা এটাকে আমরা কি বলতে পারি, পিডিবি বলতে পারি। তো যেহেতু আমাদের এই সমীকরণে বা রুদ্ধতাপীয় পদ্ধতিতে আমাদের তিনটা রাশি চেঞ্জ হয়, প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার তিনটাই যেহেতু চেঞ্জ হয়, তো
তো আমরা যে কাজটা করতে পারি মানে এই সূত্রটা থেকে প্রতিবারে দুইটা সম্পর্ক, মানে ধরো হচ্ছে কি প্রথমে পি আর বি এর সম্পর্ক তৈরি করলাম, তারপরে হচ্ছে কি বি আর টি এর সম্পর্ক তৈরি করলাম, তারপরে পি আর টি এর সম্পর্ক তৈরি করলাম, মানে এরকম দুইটা আমরা সম্পর্ক আর কি তৈরি করব। তো আমাদের এই পিডিবি যেটা, এটাকে আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে কি তোমার কি এন আর টি দিয়ে, ঠিক আছে, কারণ আমরা জানি হচ্ছে পিবি ইকুয়াল এন আর টি, বা আগে আমরা পড়ে আসছি পিডিবি সমান হচ্ছে গিয়ে কি এন আর ডিটি। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে গিয়ে অন্তরীকরণ করে যদি এই ব্যাপারটা দেখাই যে এই পিডিবি যেটা, এখানে তো তোমাদের হচ্ছে গিয়ে কি পিও আসলে কি তোমার চলক এবং হচ্ছে গিয়ে কি তোমার ভলিউমও চলক, কারণ দুইটাই যেহেতু চেঞ্জ হচ্ছে, এখানে আমাদের তিনটা রাশি আসলে চেঞ্জ হয়। আমরা অন্তরীকরণ করলে এরকম পাবো, পি স্থির রাখলাম মানে ইউভি মেথড আর কি, পি স্থির রাখলাম, বি এর অন্তরীকরণ ডিবি, বি স্থির রাখলাম, পি এর অন্তরীকরণ ডিপি। তো এরকমভাবে আর কি আমরা হচ্ছে কি জাস্ট অগ্রসর হয়ে এই যে ডিটির একটা সম্পর্ক আমরা পাবো আর কি, ডিটি সমান পাবো এটা। তো দেখো আমাদের কিন্তু এটা ছিল আমাদের ইকুয়েশনটা, শুরুর যে ইকুয়েশনটা, যে এনসিবিডিটি প্লাস হচ্ছে গিয়ে পিডিবি। তো এখানে তুমি ডিটি এর যে ভ্যালুটা এটি বসিয়ে দিয়ে তুমি লাইন টু লাইন করে মানে জাস্ট সরলীকরণ করে ফাইনালি তুমি এরকম একটা সম্পর্ক এসে পাবা যে পিবি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো তুমি যদি এই যে এটাকে একটা কনস্ট্যান্ট ফর্মেটে চিন্তা করো যে পিবি গামা, ঠিক আছে, পিবি টু দি পাওয়ার গামা সমান যদি তোমার কনস্ট্যান্ট হয়, তো এটাকে আমরা বলতে পারি কি পি1 বি1 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে তোমার পি2 বি2 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে তোমার পি3 বি3 টু দি পাওয়ার গামা। তো এই গামার পরিচয় আগে থেকে আমরা জানি যে হচ্ছে কি তোমার সিপি এবং সিবি এর অনুপাত, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো আসলে হচ্ছে তোমার গেল কি পি আর বি এর মধ্যকার সম্পর্ক। ঠিক একইভাবে টি আর বি এর মধ্যকার যদি আমরা একটা সম্পর্ক তৈরি করি, তাহলে সেমভাবে আমরা একটা সম্পর্ক পাবো, সেটা হচ্ছে তোমার টি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তো এই ব্যাপারটাকে আমরা এরকমভাবে শিখি যে টিবিতে দর্শক একজন কম, মানে গামা মাইনাস ওয়ান। দেখো পি বি এর উপর ছিল পাওয়ার গামা, আর এখানে হচ্ছে কি বি এর উপর গামাটা গামা মাইনাস ওয়ান সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো এখানেও সেম ব্যাপার, তোমার যদি হচ্ছে গিয়ে আমি দুইটা ব্যাপার চিন্তা করি, তাহলে টি1 বি1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান হচ্ছে টি2 বি2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আরেকটা আমাদের বাকি থাকতেছে, সেটা হচ্ছে তোমার টি আর পি এর মধ্যকার সম্পর্ক। তাহলে টি আর পি এর মধ্যকার সম্পর্কটা হচ্ছে গিয়ে পি এর উপর তোমার পাওয়ার থাকবে 1 মাইনাস গামা বাই হচ্ছে তোমার গামা, ঠিক আছে, 1 মাইনাস গামা বাই গামা সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো এই তিনটা সূত্র আমাদের জানা থাকতে হবে। তুমি হচ্ছে গিয়ে আমি তো জাস্ট কনস্ট্যান্ট লিখে দিছি, তুমি 1 2 দিয়ে সূত্রগুলো খাতায় নোট করবা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি তোমার হচ্ছে নোট থাকে বা জানা থাকে, তো এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে কখনো যদি ধরো হচ্ছে কি আমাদের সূত্রটা তো শিখলাম, সূত্রটা আমরা এখানে শিখলাম বি এর উপর পাওয়ার দিয়ে, তো যদি কখনো আমাদের কোনো একটা অঙ্কে বি এর মানটাই বের করতে বলে, ঠিক আছে, ধরো হচ্ছে আমাদের শিখছি এরকম পিবি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো যদি কখনো আমাদের বি এর মান বের করতে বলো, তো সেই ক্ষেত্রে আমরা কাজটা কীভাবে করব? তো সেই ক্ষেত্রে তোমাকে বি এর যে পাওয়ারটা সেটা হচ্ছে পাওয়ার মুক্ত করতে হবে। সেই পাওয়ার মুক্ত করার জন্য আমরা দুইটা উপায়ের দ্বারস্থ হইতে পারি। একটা হচ্ছে ধরো বি টু দি পাওয়ার গামা নিয়ে আমরা পাইছি হচ্ছে ধরো কে বাই হচ্ছে তোমার পি, তাহলে তুমি লন নিয়ে তোমার গামাটাকে নিচে নামিয়ে ফেলতে পারো। তো গামা লন বি সমান হচ্ছে লন সামথিং থাকবে, এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে গিয়ে আমি যদি এখন যদি আমি এই কাজটা করতে চাই যে বি এর উপর যে হচ্ছে গিয়ে পাওয়ার গামা সেটা যদি আমি অন বানাতে চাই, তাহলে আমি কি করব, বি এর উপর পাওয়ার গামা ছিল, তো আমি হচ্ছে গিয়ে 1 বাই গামা দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে 1 বাই গামা আর গামা গুণ করে হচ্ছে পাওয়ার অন হয়ে যাবে। আর এই পাশে আমাদের থাকবে ওই যে আমাদের কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট বাই পি যেটা বলছিলাম, তো এই পাশে একটা পাওয়ার 1 বাই গামা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে মিন করতেছে মানে এটা সরলীকরণ আর কি, তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে আমরা যদি কখনো এই ব্যাপারটা ভুলে যাই, পরীক্ষায় চলে আসলো, তো সেই ক্ষেত্রে তো হচ্ছে আমরা সমস্যায় পড়বো। তো আমি তোমাদের আবার একটু সামারি করে দিই যে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করবো। যে যদি কখনো আমাদের প্রয়োজন হয় যে আমাদের হচ্ছে কি বিকে পাওয়ার মুক্ত রাখবো আর পিকে পাওয়ার ওলা করবো, তাহলে বি এর উপর যে পাওয়ারটা, ঠিক আছে, এই যে বি এর উপর যে তোমাদের এখানে পাওয়ারটা, বি এর উপর পাওয়ারটা হচ্ছে গামা, আমি এই পি এর উপর 1 বাই দিয়ে আমি পাওয়ারটাকে মানে একটা থেকে অন্যটায় স্থানান্তর করতে পারি। ধরো হচ্ছে গিয়ে পি এর উপর যে এখানে বি এর উপর যে পাওয়ার গামা মাইনাস 1, এই পাওয়ারটা যদি আমার টি এর উপর আনতে হয়, তাহলে আমি কীভাবে আনবো, গামা মাইনাস 1 বাই গামা মাইনাস 1, মানে হচ্ছে জাস্ট আমি কী করবো, উল্টা করে অন্যটার গাড়ি দিয়ে দিব, ঠিক আছে, উল্টা করে আমি অন্যটার গাড়ি দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের পাওয়ার স্থানান্তরের কাজ। তাহলে পাওয়ার স্থানান্তর যদি আমরা করতে পারি, তাহলে আশা করি হচ্ছে কি আমরা এই টাইপের ম্যাথগুলো এখন করতে পারবো। ওকে, ঠিক আছে, এটা আমি আর নাম মুছি, এটা তোমরা হচ্ছে নোট করে ফেলতে পারো। ওকে, তাহলে চলো এখন আমরা হচ্ছে ম্যাথে এখন আশা করি চলে যেতে পারি এই টাইপের ম্যাথগুলোতে। আর তোমাদের হচ্ছে গিয়ে লাস্টবারের মতো আবার যদি একটু রিমাইন্ড করিয়ে দিই যে আমাদের রুদ্ধতাপীয় ছাড়া পি বি এবং টি এর মধ্যকার যে সম্পর্কগুলো ছিল সেগুলো কি মনে আছে কিনা একটু হচ্ছে চিন্তা করো।
যে আমাদের সেটা খুবই ইজি, সেগুলো খুবই ইজি। মানে রুদ্রতাপীয় ছাড়া যে হচ্ছে চলকগুলোর সম্পর্ক, মানে P1 B1 বাই T1 সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে আমি আগে অনেকবার লিখছি, অনেকবার বলছি যে হচ্ছে কোনটা কখন স্থির থাকলে কী করবা। তো এটা হচ্ছে কি আমি আর বললাম না, ঠিক আছে। তোমরা আবার হচ্ছে গিয়ে ওই জায়গাগুলো থেকে দেখে আসতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এখন আমরা এই রিলেটেড ম্যাথ করতে পারবো। যেহেতু আমরা বলছিলাম যে এই টাইপের রুদ্রতাপীয় পদ্ধতিতে কাজ নির্ণয়ের আগে আগে আমরা হচ্ছে এই রিলেটেড ম্যাথ দেখবো, মানে হচ্ছে চলকগুলোর সম্পর্ক নিয়ে ম্যাথ দেখবো। তাহলে চলো আগে এই রিলেটেড কিছু ম্যাথ আগে দেখে ফেলি। তো দেখো কি বলছে তোমাকে, বলছে হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট আয়তনের শুষ্ক গ্যাসকে সমুষ্ণ অবস্থায় এবং হচ্ছে রুদ্রতাপীয় অবস্থায় 3 গুণ আয়তনে প্রসারিত হতে দেয়া হলো। প্রতি ক্ষেত্রে চূড়ান্ত চাপ কত হবে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এখানে সমুষ্ণ পদ্ধতিতেও চাওয়া হয়েছে, আবার হচ্ছে তোমার রুদ্রতাপীয় পদ্ধতিতেও চাওয়া হয়েছে। দুইটা পদ্ধতিতে তোমাকে নির্ণয় করতে বলছে। এখন সমুষ্ণ পদ্ধতিতে, ঠিক আছে, এটা কি কঠিন কোনো কিছু? এটা কিন্তু তোমার মানে একটুও কঠিন না। তোমাকে সমুষ্ণ অবস্থা এবং রুদ্রতাপীয় অবস্থায় 3 গুণ আয়তনের প্রসারিত হতে দেওয়া হয়েছে, মানে আয়তনটা 3 গুণ করা হয়েছে, আয়তন 3 গুণ করা হয়েছে। প্রতি ক্ষেত্রে চূড়ান্ত চাপ তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের যদি হচ্ছে সমুষ্ণটা চিন্তা করি, তাহলে আমাদের আয়তন আর চাপ দুইটার মধ্যকার সম্পর্ক, তাহলে আমাদের হচ্ছে P1 B1 সমান হচ্ছে তোমার P2 B2। তো একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই টাইপের ম্যাথগুলোতে বেশিরভাগ সময় তোমার দ্বিতীয় অবস্থাটা হয়, তোমার দ্বিতীয় প্রেশার অথবা দ্বিতীয় আয়তন অথবা দ্বিতীয় টেম্পারেচার এইগুলো চাওয়া হয়। তো তুমি ইচ্ছা করলে বুদ্ধি করে সূত্রগুলোকেই মানে হচ্ছে P2 B2 সমান P1 B1 এই ফর্মেটে মুখস্থ করতে পারো। তাহলে দেখা যাবে তোমার হচ্ছে কি মানে একটা লাইন বা হচ্ছে গিয়ে সরলীকরণ করাটা একটু ইজি হবে। তাহলে আমাদের P2 যেটা হবে সেই P2টা হবে তোমার P1 B1 বাই হচ্ছে তোমার B2। তাহলে P1 যেটা ছিল সেটা তোমাকে কত বলছে, আদর্শ তাপমাত্রা ও চাপে। তাহলে আমাদের আদর্শ তাপমাত্রা ও চাপ আসলে আমরা 10⁵ প্যাসকেল ধরি, 10⁵, বা এটাকে তুমি এটিএমও রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, B1 যেটা এবং B2 মানে এদের অনুপাতটাতে আমরা একটু চিন্তা করি। B1কে আমি ধরলাম ধরো জাস্ট B, যেহেতু সংখ্যা অত মান দেওয়া নেই, B1টাকে জাস্ট আমি B ধরলাম। আর B2 যেটা এটাকে তোমাকে বলছে হচ্ছে গিয়ে 3 গুণ প্রসারিত করা হয়েছে, 3 গুণ আয়তনে প্রসারিত হতে দেওয়া হলো। তার মানে B2টা হচ্ছে তোমার 3B, মানে শুরুতে যে ভলিউম ছিল এটাকে 3 গুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার B2 যেটা এটা হচ্ছে তোমার 3B। তাহলে B1টাকে আমি লিখতেছি জাস্ট B, আর B2 যেটা এটাকে আমি লিখতেছি 3B। তাহলে B আর B কাটাকাটি, তাহলে তোমার 10⁵/3। তার মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি তোমার 10⁵/3, 10⁵/3। তাহলে তোমার থাকতেছে 3.33 ইন্টু 10⁴। তাহলে 3.33 ইন্টু 10⁴ প্যাসকেল, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কাজ। মানে এটা যদিও আমার করে দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ এই টাইপের ম্যাথ তোমরা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রেই পড়ছো, বা এটা তো খুবই সিম্পল, বা এই টাইপের রিলেটেড ম্যাথ আমরা এই তাপগতিবিদ্যার পূর্বের ক্লাসগুলোতে পড়ে আসছি। তো এখন আমাদের দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমাদের করতে হবে, এটা আমি তোমাদের করে দিচ্ছি। তো যেহেতু একটু আগেই তোমাদের একটা টেকনিক শেয়ার করলাম যে বেশিরভাগ সময় আমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় অংশগুলো চাওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে P2 B2 এটাকে হচ্ছে গিয়ে আমরা আগে লিখবো, ঠিক আছে। তো যেহেতু আমাদের P2 B2 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে P1 B1 টু দি পাওয়ার গামা, ঠিক আছে। তো আমাদের ফাইনালি চাওয়া হয়েছে P2। তো এখানে আসলে পাওয়ার কোনো রিপ্লেস করতে হবে না। তাহলে P2টা হবে আমাদের P1 ইন্টু B1 বাই B2 টু দি পাওয়ার গামা, ঠিক আছে, জাস্ট মান বসানো। তাহলে P1 হচ্ছে তোমার 10⁵, 10⁵ ইন্টু আমাদের B1 ছিল জাস্ট হচ্ছে B, আর B2 হচ্ছে তোমাদের 3B। তো টু দি পাওয়ার গামা, গামার যে মানটা ছিল দেয়াই আছে সরাসরি 1.4, সেটা তুমি বসিয়ে দাও। বেশিরভাগ সময় সরাসরি দেওয়া থাকবে, তবে কখনো কখনো সিপি এবং সিবির মান দেওয়া থাকবে, সেখান থেকে অনুপাত করে আগে হচ্ছে গামার মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের দাঁড়াচ্ছে 1/3 টু দি পাওয়ার 1.4, সূত্র তো ঠিকই লিখলাম তাই না? হ্যাঁ, ওকে। 1.4 ইন্টু 10⁵। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2.15 ইন্টু 10⁴। 2.15 ইন্টু 10⁴ প্যাসকেল, ঠিক আছে। তোমরা এইগুলো হচ্ছে আবার ক্যালকুলেটর দিয়ে সঠিকভাবে করবা। আমি জাস্ট হচ্ছে ক্যালকুলেটর যখন চাপি হয়তো এখানে সেখানে টাচ লাগতে পারে,
মানে রেজাল্টটা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো তোমাকে এই ম্যাথে কি বলছে দেখো, যে হচ্ছে গিয়ে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে, মানে এটাও খুবই সুন্দর একটা ম্যাথ এবং হচ্ছে কি তোমার দুইটা জায়গায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসছে। তো ম্যাথটা কিন্তু মোটামুটি ইন্টারেস্টিং এবং হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে সৃষ্ট আগুনের গোলকের ব্যাসার্ধ হয় 100 মিটার এবং এর তাপমাত্রা 10⁵ কেলভিন। ঠিক আছে, যদি গোলকটি রুদ্ধতাপ পদ্ধতিতে 1000 মিটার ব্যাসার্ধে বর্ধিত হয় তবে এর সম্ভাব্য তাপমাত্রা কত হবে। ঠিক আছে, তার মানে এখানে কার সাথে কার সম্পর্ক, তোমার ভলিউমের সাথে তোমার হচ্ছে তাপমাত্রার সম্পর্ক। তোমাদের কোয়েশ্চেন আসতে পারে বা তোমাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে এখানে ভলিউম আমরা কোন জায়গা থেকে পাইছি। অ্যাকচুয়ালি আসলে এই যে তোমাকে এখানে ব্যাসার্ধগুলো যে দেওয়া আছে, যে শুরুতে ব্যাসার্ধ ছিল তোমার 100 মিটার, ঠিক আছে, তারপরে ব্যাসার্ধ হয়ে গেছে কত 1000 মিটার। এই যে ব্যাসার্ধ চেঞ্জ হওয়া, বাড়া বা কমা যাই হোক না কেন, ব্যাসার্ধ চেঞ্জ হওয়া মানে কি তোমার আয়তনের পরিবর্তন হওয়া, যেহেতু সেটা গোলক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এখন যদি বলি যে টি আর বি এর মধ্যকার যে সম্পর্ক, তাহলে আমাদের মেইন সম্পর্কটা ছিল এরকম, টিভিতে দর্শক একজন কম, তাহলে আমাদের T2 B2 গামা মাইনাস 1 সমান হচ্ছে আমাদের T1 B1 গামা মাইনাস 1। এই তো আমাদের হচ্ছে সূত্রটা। এখন আমাদের এখান থেকে T2টা বের করতে বলছে, তাই না? তো সম্ভাব্য তাপমাত্রা কত হবে, মানে আমাদের T2টা এখান থেকে নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের T2টা হবে T1 ইন্টু B1 বাই B2 গামা মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো আমাদের কিছু ব্যাপার কিন্তু এখানে আননোন আছে, মানে সরাসরি কিন্তু আগের কোশ্চেনটা যেরকম সরাসরি দেওয়া ছিল তোমার হচ্ছে আয়তন এত গুণ হয়েছে, এখানে কিন্তু সরাসরি আয়তনের সম্পর্কটা দেয়া নেই। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আসলে আমাদের আয়তনের সম্পর্কটা কোন জায়গা থেকে পাবো, শুরুতে যে ভলিউমটা ছিল একটু খেয়াল করো, শুরুতে ভলিউমটা ছিল 4/3 পাই r1³ ঠিক আছে, যেহেতু হচ্ছে আমাদের গোলকের যে ভলিউম, সেই ভলিউমটা হচ্ছে কি ব্যাসার্ধের কিউবের সমানুপাতে চেঞ্জ হয়। তো আমরা জাস্ট সম্পর্কটা শুরুতেই তৈরি করে ফেলতে পারতাম। তো তোমাদের বোঝানোর জন্য আমি আগে মানে ইকুয়েশন ফরম্যাটে লিখতেছি। তাহলে B2 হচ্ছে তোমার 4/3 পাই r2³ তাই না ব্যাপারটা। এখন দেখো আমাদের এখানে লাগতেছে কি B1 বাই B2 এর মান, মানে দুইটার অনুপাত। তো আমি যদি B1 বাই B2 করি, ঠিক আছে, আমি যদি B1 বাই B2 করি, তাহলে অ্যাকচুয়ালি আমি পাবো কি 4/3 কাটা, পাই আর পাই কাটা। তো অ্যাকচুয়ালি আমাদের থাকবে শুরুতে যে হচ্ছে ব্যাসার্ধটা ছিল মানে 100, তার মানে হচ্ছে 100, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 1000। তো যেহেতু দুইটার উপরেই কিউব ছিল, আমি এখন হোল কিউব দিতে পারি। হোল কিউব একসাথে দেওয়ার কারণটা আমি ইচ্ছা করলে এখন দুইটা শূন্য কাটাকাটি করে ফেলতে পারি। তো এইটাই তো অ্যাকচুয়ালি আসলে আমাদের B1 বাই B2 এর মানটা, যেটা আমাদের এখানে লাগতেছে। তাহলে দেখো আমাদের একটু কৌশলী হওয়া লাগবে আর কি। ঠিক আছে, অথবা তুমি সরাসরি কিন্তু ভলিউমও বের করে ফেলতে পারতা, যে ফাইনাল ভলিউম কত হবে বা ইনিশিয়াল ভলিউম কত ছিল। তো সেটা একটু সময় সাপেক্ষ হইতো আর কি। তুমি B1 পুরাটা নির্ণয় করা, B2 পুরাটা নির্ণয় করা, তো একটু বেশি সময় লাগতো আর কি। তো এর থেকে যেহেতু আমাদের অনুপাত লাগতেছে, তো আমরা অনুপাতটা নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তো আমাদের B1 বাই B2 এর যে মানটা, সেটা হচ্ছে তোমাদের দ্বারা আছে 1/10। ঠিক আছে, তাহলে আমাদের T1 যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে কত ছিল 10⁵। ঠিক আছে, তাহলে আমাদের 10⁵ হচ্ছে T1, 10⁵ ইন্টু 1/10⁻3। একটা দেখো, এটা কিন্তু 2⁻3 আছে। এই 3টা আসলে কি, এই 3টা হচ্ছে গিয়ে ওই যে আমাদের আর এর উপর যে পাওয়ারটা ছিল সেই 3। ঠিক আছে, আমরা কিন্তু এই 3টাকে এই গামা চিন্তা করবো না, যে গামার যে 3 ওই কিন্তু না। ঠিক আছে, তো আমাদের এইটার উপর একটা 3 আছে, তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গামা মাইনাস 1 দিতে পারো। তুমি ইচ্ছা করলে একসাথে বসিয়ে দিতে পারতা 3 এর সাথে, কিন্তু তারপরেও আমি হচ্ছে কি মানে যদিও একটার উপর যদি আরেকটা পাওয়ার থাকে, তো পাওয়ার দিয়ে আসলে গুণফল মিন করে, মানে হচ্ছে কি এটা মিন করতেছে তোমার 3 এর সাথে এটা গুণন। তো তারপরেও তোমাদের বোঝানোর জন্য আমি হচ্ছে কি ভেঙে লিখলাম। ঠিক আছে, তো আমাদের থাকতেছে 1/10 মানে 0.1, এটার উপর পাওয়ার থাকবে আমাদের 3। তারপর এটার উপর হচ্ছে আবার আমাদের পাওয়ার থাকবে, এটার উপর আবার আমাদের পাওয়ার থাকবে গামা মাইনাস 1। তো গামা মাইনাস 1 মানে তোমাকে গামার যে ভ্যালুটা, এই যে এটা হচ্ছে তোমার এখানে গামার ভ্যালু, CB/CB এর মান যেটা, এটি হচ্ছে তোমার গামা। তাহলে গামা মাইনাস 1 মানে 0.66। ঠিক আছে, তো এটার সাথে হচ্ছে গিয়ে ফাইনালি থাকবে আমাদের 10⁵ গুণন। তাহলে আমরা দেখতেছি এটাকে যদি
1047, ঠিক আছে, 1047 কেলভিন সমান তোমাদের দাঁড়াচ্ছে তাহলে 1047 কেলভিন, ঠিক আছে। তারপরে তোমরা আবার চেক দিবা যে আসলে ম্যাথটা ঠিক আছে কিনা, মানে প্রসিডিউরটা ঠিক আছে, মানে হচ্ছে আমি ক্যালকুলেটর দিয়ে যে ক্যালকুলেশনটা করলাম ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, ম্যাথের নিয়ম ঠিক, ঠিক আছে। ক্যালকুলেশন তোমরা সতর্কতার সাথে আবার করবা প্রত্যেকটা ক্যালকুলেশন। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো কখনো কখনো তাহলে দেখো আয়তন সরাসরি না দিয়ে তোমাকে ব্যাস বা ব্যাসার্ধের একটা সম্পর্ক দিয়ে দিতে পারে, এখান থেকে আগে আমাদের হচ্ছে গিয়ে আয়তনের সম্পর্কটা নির্ণয় করে ফেলতে হবে। ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী ম্যাথে কি বলছে। তোমাকে বলছে একটি সিলিন্ডারের মধ্যে 3 atm চাপে এবং 300 কেলভিন তাপমাত্রায় 10 লিটার বায়ু আছে। যদি হঠাৎ করে দ্বিগুণ হয়, ঠিক আছে, চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ হয়, তাহলে দেখো একটা কথা কিন্তু উল্লেখ আছে এখানে, হঠাৎ করে, ঠিক আছে। তার আগে আরেকটা ব্যাপার এই পাশে বলি যে ওইখানে আমাদের রুদ্রতাপীয় কেন আমরা প্রয়োগ করছি। হ্যাঁ, এখানে রুদ্রতাপ কথাটা সরাসরি দেয়াই ছিল, তাতে আমাদের আর কোনো ব্যাপারই না। তারপরেও যদি কোনো বিস্ফোরণের কথা বলে, বিস্ফোরণ কি অনেক সময় নিয়ে হইতে পারে না কিন্তু। তো রুদ্রতাপ কথাটা যদি তোমার উল্লেখ নাও থাকতো, তো আমরা বিস্ফোরণ থেকেই কিন্তু রুদ্রতাপ প্রয়োগ করতাম, ঠিক আছে। ওইটাকে আমি লিখে দেবো এখানে। আচ্ছা, ওকে, যাই হোক, এটা তোমরা মুখে বসে তোমরা নোট করে ফেলো। ওকে, তো চাপ যদি তো হঠাৎ করে উল্লেখ আছে, তো আমরা বুঝতে পারছি রুদ্রতাপীয় করে দ্বিগুণ হয়, তাহলে বায়ুর আয়তন ও তাপমাত্রা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তো আমাদের এখানে হচ্ছে কি দুইটাই নির্ণয় করতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে আগে বায়ুর আয়তন ও উষ্ণতা। তাহলে যেহেতু চাপের সম্পর্কটা দেওয়া আছে, তাহলে আগে হচ্ছে আমাদের আয়তনের সাথে চাপের সম্পর্কটা তৈরি করতে হবে। তাহলে আমাদের আয়তন এবং চাপের সম্পর্ক হচ্ছে আমাদের কি P2 B2 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে তোমাদের P1 B1 টু দি পাওয়ার গামা। তো বায়ুর আয়তন, ঠিক আছে, ফাইনাল আয়তন কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমাদের B2টা নির্ণয় করতে হবে। তো B2 যদি আমরা নির্ণয় করি, দেখো এখন তাহলে কিন্তু আমাদের কী করতে হবে, যে পাওয়ারগুলো যে আছে পাওয়ারগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মানে স্থান চেঞ্জ করতে হবে। তো স্থান চেঞ্জ করাও কোনো ম্যাটার না, তুমি হচ্ছে জাস্ট ওই যে ফাইনালি 1/গামা টু দি পাওয়ার দিয়ে দিতে পারো। তো যাই হোক, আমি তোমাদের যদি বলি যে এই সূত্র থেকেই তুমি হচ্ছে মানটা কীভাবে চেঞ্জ করে ফেলবা, তো সেটা তুমি করতে পারো এরকম, B2 P2 টু দি পাওয়ার 1/গামা, মানে আমি পি এর উপর আর কি পাওয়ারটা দিয়ে দিলাম কী হিসাবে, 1/গামা হিসাবে। তাহলে এই পাশে থাকবে আমাদের হচ্ছে গিয়ে P1 1/গামা ইন্টু B1, ঠিক আছে। মানে এটা একটা পদ্ধতি, তোমার যে এই পদ্ধতিটাই ফলো করতে হবে এরকম না, তুমি জাস্ট মান বসাও, মান বসিয়ে B2 টু দি পাওয়ার গামার মান ফাইনালি গিয়ে পাবা। তো এটাকে পাওয়ার হিসাবে উভয় পাশে 1/গামা দিয়ে মানে পাওয়ার নিয়ে আসো, তাইলেও হবে। তো আমাদের আমি এটা আর কি প্রয়োগ করলাম, এটা আমার কাছে তুলনামূলক সহজ লাগে। তাহলে আমাদের P1 যেটা ছিল, তোমাকে বলছে চাপ যদি হঠাৎ করে দ্বিগুণ করা হয়, তাহলে যেহেতু চাপ দ্বিগুণ করা হয়, তাহলে P1 যে চাপটা, সেই চাপটাকে ধরো আমি জাস্ট ধরলাম P, ঠিক আছে। আর P2টা যেটা এই পাশে গিয়ে ভাগ হবে, তো এটা হবে তোমার 2P। P2 যেটা, এটাকে আমি 2P ধরছি, আর P1 যেটা, এটা আমি জাস্ট P ধরছি। তোমার P1 P2কে P হিসাবে ধরতে হবে এরকম না, তুমি 1-2 চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই, অথবা 1x 2xও চিন্তা করতে পারো, কোনো ম্যাটার না। এগুলো জাস্ট তুমি যেরকমভাবে চিন্তা করবা সেরকমভাবেই, এগুলার কোনো হচ্ছে কি চেঞ্জ হবে না। ওকে, তো B1 আসলে কত ছিল, 10 ছিল, 10 লিটার। ওকে, দেখো এখানে কিন্তু একটা ম্যাটার, আমরা এখানে যে কোনো এককে ইউজ করতে পারবো, যেহেতু আমাদের রাশিগুলো কী আকারে আছে, অনুপাত আকারে আছে, তো আমার কিন্তু যে কোনো একক ইউজ করতে পারবো। যেহেতু 10 লিটার দেওয়া ছিল, আমি হচ্ছে B1 যেটা, এটা হচ্ছে আমি 10 লিটার এককে ইউজ করছি। তো এটা মিন করতেছে আমি ফাইনাল যে রেজাল্টটা পাবো, B2 যেটা পাবো, সেটাও আমি কী এককে পাবো, সেটা আমি হচ্ছে গিয়ে লিটার এককেই পাবো। ওকে, তাহলে আমাদের থাকতেছে ফাইনালি হাফ টু দি পাওয়ার 1/গামা। তো গামার মান কি এখানে দেওয়া ছিল? আচ্ছা, যদি গামার মান দেওয়া না থাকে, তো সেই ক্ষেত্রে গামার মান আমরা 1.41 ইউজ করবো। যদি গামার মান দেওয়া না থাকে, ঠিক আছে, তাহলে গামার মান 1.41 আমরা ইউজ করবো। এটা হচ্ছে নোট আকারে লিখে রাখো, ঠিক আছে। তাহলে আমাদের থাকতেছে 0.5 টু দি পাওয়ার 1.41, টু দি পাওয়ার না, মানে অ্যাকচুয়ালি 1/1.41, 0.5 টু দি পাওয়ার 1/1.41 ইন্টু আমাদের হচ্ছে গিয়ে 10, তার মানে আমাদের ফাইনালি দাঁড়াচ্ছে 6.11 লিটার, ঠিক আছে। তাহলে আমাদের 6.11 লিটার। তো এটা গেল আমাদের হচ্ছে গিয়ে ভলিউম এবং প্রেশারের সম্পর্ক। তো আমরা যদি দ্বিতীয় সম্পর্কে যাই, যে চাপ যদি খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হয়, তাহলে বায়ুর আয়তন। আচ্ছা, এখানে দুইটা ব্যাপার বের করতে বলছে। একটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় পদ্ধতিতে, আমি হচ্ছে 1 নাম্বারটা করতেছি। তো রুদ্রতাপীয় পদ্ধতি সমষ্টি তো আমি একদমই করে দেবো না, রুদ্রতাপীয় বাদ বাকি যেটা, এটাও আমি আর করে দেবো না, তোমরা জাস্ট মান বসাবা, কারণ এটা খুবই সিম্পল। আচ্ছা, একের যে 1 নাম্বার অংশটা,
মানে বায়ুর আয়তন এবং উষ্ণতা দুইটাই তোমাকে বের করতে বলছে। তো 1 নম্বরের যদি আমি তাপমাত্রার কথা বলি, তাহলে তাপমাত্রা এবং হচ্ছে প্রেশার যে সম্পর্কটা ছিল T2P2 1 মাইনাস গামা বাই তোমার গামা সমান হচ্ছে তোমার T1P1 1 মাইনাস গামা বাই গামা, এই সূত্র প্রয়োগ করে তুমি তাপমাত্রাটাও বের করবে। এই যে আমরা এখানে সলভগুলো করলাম, এটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় পদ্ধতিতে, ঠিক আছে। আর বি নাম্বারটা যেটা, এটা তোমার হোমওয়ার্ক। আর এইটার যে বাকি অংশটা আছে এখানে মান বসানো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর বি যেটা, এই বি পুরাটাই তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। কারণ বিটা আসলে সমুষ্ণ তুরন্ত খুবই সিম্পল ব্যাপার, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে চলো হচ্ছে আমরা পরবর্তী মেথে চলে যাই। আমরা দেখি এই মেথে তোমাকে কি বলছে। তোমাকে বলছে একটি মোটর টায়ারকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করায় টায়ারটি হঠাৎ ফেটে গেল, ঠিক আছে। এর ফলে তাপমাত্রা কত কমে যাবে তা বের করো। তার মানে তোমাকে এখানে তাপমাত্রার পার্থক্যটা বের করতে বলছে, আর তোমাকে এখানে ইনফরমেশন হিসাবে চাপের ব্যাপারটা দেওয়া আছে, ঠিক আছে। তার মানে আমাদের এখানে ভলিউমের দিকে যাওয়ার দরকার নেই কোনো, ঠিক আছে। তো আমাদের শুরুতে যে তাপমাত্রাটা ছিল সেটা তো এখানে সরাসরি দেয়াই আছে যে 15 ডিগ্রি সেলসিয়াস। মানে এটাকে আমাদের T1 যদি বলি, তাহলে T1 হচ্ছে তোমার 288, 15 যেহেতু তাহলে 288 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি T1 ধরলাম। তো আমাদের যেহেতু টি এর সাথে পি এর সম্পর্ক, তাহলে আমাদের T2P2 1 মাইনাস গামা বাই গামা সমান হচ্ছে তোমাদের T1P1 1 মাইনাস গামা বাই হচ্ছে তোমাদের গামা। ওকে, আমাদের T2টা বের করতে হবে। তাহলে T2টা সমান কত হবে? T2টা সমান তোমার দাঁড়াবে T1 কত ছিল? 288, যেটা আমরা অলরেডি জানি। তো T1 এর মান বসিয়ে দিলাম, আর আমরা পাবো P1 বাই P2। এই যে P2টা যেটা, এটা এই পাশে গিয়ে নিচে নেমে যাবে, তাহলে P1 বাই P2, আর হচ্ছে এটার উপর টু দি পাওয়ার হিসাবে থাকবে 1 মাইনাস গামা বাই হচ্ছে তোমাদের গামা। এখন ঘটনা হচ্ছে আমাদের P1 এবং P2 এর যে অনুপাতটা, সেটা কত হবে, বা অ্যাকচুয়ালি আমি যদি বলি আলাদা আলাদাভাবে তাদের মানগুলো কত হবে, সেই মানটা এখানে যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ম্যাথটা এখানে সলভ হয়ে গেল। এখন এটা কিন্তু এখানে এই ম্যাথের জন্য একটু হচ্ছে কি কনসেপচুয়াল বা হচ্ছে আমরা মানে অচেনা লাগতে পারে। তো তোমাদের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই, তোমরা এই অংশগুলো কখনো ভুল করিও না। তোমাকে বলছে তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করা হয়েছিল, ঠিক আছে। এই যে আমাদের টায়ারটা, এটা আসলে কি 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করা হয়েছিল। তার মানে আমাদের শুরুতে যে হচ্ছে কি প্রেশারটা ছিল, সেটা হচ্ছে আমাদের 2 atm। এই যে 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করায় 2 বায়ুমণ্ডলীয় চাপে। তার মানে আমাদের P1 যেটা, P1 হচ্ছে আমাদের এখানে 2, P1 যেটা, এটা হচ্ছে তোমাদের 2 atm, 2 বায়ুমণ্ডলীয় চাপ। ওকে, তো হঠাৎ ফেটে গেল, এটা তো আমরা শুরুতে কি কোয়েশ্চেন পড়ছি। তো হঠাৎ করে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম আসলে রুদ্ধতাপীয়, সেজন্য আমরা রুদ্ধতাপীয় সূত্রটা প্রয়োগ করছি। ফেটে গেল, এখন ফেটে যাওয়ার পর P2টা যেটা, সেটা আসলে বলো তো কেমন হবে। যেহেতু টায়ারটা ফেটে গেছে, তাহলে টায়ারের ভিতর যে আগে একটা সিস্টেম ছিল, ঠিক আছে, বা ওইখানে একটা গ্যাসীয় উপাদান ছিল, ফেটে যাওয়ার পর সেটা কিন্তু তোমার কী হয়ে গেছে বলো তো, বায়ুমণ্ডলের সাথে কিন্তু মিশে গেছে। তো বায়ুমণ্ডলের যে প্রেশার, সেই প্রেশারটা আসলে হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় প্রেশার, যেটা 1 atm, সেটাই অলওয়েজ থাকে মোটামুটি, বা একটু এদিক সেদিক হইতে পারে বিভিন্ন মানে প্রভাবের কারণে। তো নর্মালি আমাদের মেথে তো আর সেটা কনসিডার করবো না। তো অবশ্যই আমাদের বায়ুমণ্ডলীয় যে প্রেশারটা, সেটা কিন্তু 1 atm-ই। তাইলে যেহেতু টায়ারটা ফেটে গেছে, তাহলে ফেটে যাওয়ার পর মুহূর্তেই আমাদের সেই টায়ারের যে উপাদানটা বা সেই টায়ারের যে সিস্টেমটা, সেটা কিন্তু বায়ুমণ্ডলের সাথে মিশে একাকার হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের P2 যেটা, এই P2টা কিন্তু অবশ্যই আমাদের নর্মাল যে বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm, সেটাই হবে অবশ্যই, ঠিক আছে। তার মানে আমাদের এখানে P1 বাই P2 এর যে অনুপাতটা, সেটা হবে তোমার 2, মানে P1 এর জায়গায় বসিয়ে দাও 2, P2 এর জায়গায় বসিয়ে দাও 1। তার মানে আমাদের থাকতেছে 288 ইন্টু 2 টু দি পাওয়ার, এখন তুমি জাস্ট মান বসিয়ে দাও, গামার মান যেহেতু 1.4, তাহলে 1 মাইনাস গামা মানে মাইনাস 0.4 বাই হচ্ছে তোমার গামা 1.4। তো এখানে আমরা মানগুলো বসালে এখন আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার মাইনাস 0.4 ভাগ 1.4, এটার সাথে গুণন হচ্ছে আমাদের থাকতেছে 288। তাহলে আমরা পাবো হচ্ছে কি তোমার 236, তাহলে সমান তোমরা পাবা 236 কেলভিন। তো এইটা হচ্ছে তোমার ফাইনাল তাপমাত্রা T2। তো T2 তো আমরা পেয়ে গেলাম। তোমাকে বলছে তাপমাত্রা কত কমে যাবে,
তো বলেই দিয়েছিল যে তাপমাত্রা এখানে কমবে। তো অ্যাকচুয়ালি আমরা এটাই পাইছি যে শুরুতে ছিল তোমার 288, তারপরে আমরা দেখতেছি হয়েছে 234। তাহলে আমি যদি বলি যে কমবে কতটুকু, ঠিক আছে, সুতরাং কমবে, এটা আমরা নির্ণয় করে ফেলি। সুতরাং কমবে, এটা নির্ণয় না করলেও তোমরা হচ্ছে পারবা, -288 236, তাহলে তোমার 52 কেলভিন বা 52 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, 52 কেলভিন বা 52 ডিগ্রি সেলসিয়াস। কারণ পার্থক্য যেটা তোমার 52 কেলভিন স্কেলেও পার্থক্য যত হবে, তোমার হচ্ছে সেলসিয়াস স্কেলেও পার্থক্য ততই হবে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো এখানে যে হচ্ছে তোমার মানে একদম ক্লোটা বা হচ্ছে যে অংশটা মার্ক করে রাখা দরকার, ওই যে বেলুন বা হচ্ছে কি টায়ার বা এরকম কোনো কিছু যদি ফেটে যায়, তো সেটা আসলে হচ্ছে তোমার রুদ্ধতাপীয় হবে, এবং ফেটে যাওয়ার পর যে প্রেশারটা, ফাইনাল যে প্রেশার, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেশারের সমতুল্য হবে। ওকে, তাহলে আমরা চলো পরবর্তী ম্যাথটা দেখি। এই ম্যাথটাও হচ্ছে গিয়ে বইটা 18-19 সালে আসছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। তো চলো আমরা এটা সলভ করি। যদিও এই ম্যাথটা দেখতে মনে হচ্ছে গিয়ে মানে কোয়েশ্চেনটা অনেক বড়, তো আসলে হচ্ছে ওইরকম কোনো কিছু না, খুবই ইন্টারেস্টিং এবং সহজ একটা ম্যাথ। তো তোমাকে বলছে T1 আদি তাপমাত্রার একটি আদর্শ গ্যাসের আদর্শ আদি আয়তন 2 মিটার কিউব। তো আমরা কোয়েশ্চেন থেকে চলো আমরা হচ্ছে ডাটাগুলো আগেই কালেক্ট করে ফেলি, যেহেতু কোয়েশ্চেনটা একটা একটু বড় কোয়েশ্চেন। তো পরবর্তীতে আমি যদি এই কোয়েশ্চেনটা 2-3 বার পড়া লাগে ডাটা কালেক্ট করার জন্য, তাহলে কিন্তু এখানে অনেক টাইম চলে যাবে। তো আমরা ডাটাগুলো আগে এখান থেকে কালেক্ট করে ফেলি। তাহলে T1 যেটা, এটা হচ্ছে গিয়ে তোমাকে মান দেওয়া নেই, এটাকে আমরা জাস্ট T1 চিন্তা করলাম। শুরুতে যে তাপমাত্রাটা, এটা আমি জাস্ট T1-এই চিন্তা করলাম, ঠিক আছে। আর গ্যাসের আদি আয়তন যেটা ছিল সেটা হচ্ছে তোমার B1, যেটা এটা হচ্ছে তোমার 2 মিটার কিউব, ঠিক আছে, 2 মিটার কিউব। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণের ফলে এর আয়তন হয়েছে তোমার 4 মিটার কিউব, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাকে প্রসারিত করা হয়েছে। তারপর সমুষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করায় আয়তন হয়েছে তোমার 10 মিটার কিউব। তার মানে এখানে দেখো আমরা কিন্তু দুইটা প্রসেস অলরেডি হয়ে গেছে। একবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর আয়তন নিয়ে যাওয়া হয়েছে 4 মিটার কিউব, তারপর সমুষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন 10 মিটার কিউবে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনের ফলে এর তাপমাত্রা পুনরায় T1 হয়। তার মানে দেখো তিনটা প্রসেস এখানে হচ্ছে। তো এর চূড়ান্ত আয়তন কত, এর চূড়ান্ত আয়তনটা কত সেটা তোমাকে বের করতে বলছে। তো যেহেতু এখানে তিনটা স্টেপ, তো আমাদের এখানে তাপমাত্রার সাথে আমাদের ভলিউমের একটা সম্পর্ক আর কি দাঁড় করাতে হবে। কেন দাঁড় করাতে হবে? কারণ দেখো শুরুতে তাপমাত্রা দেওয়া ছিল, তো আয়তন দেওয়া ছিল, একটা প্রসেস ঘটানো হয়েছে, তো এর ফলে হচ্ছে তোমার আয়তন চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে কি তাপমাত্রা কত হয়েছে সেটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো। তো 2 নম্বর স্টেপ যেটা, সেখানে কিন্তু তোমাকে বলছে সমুষ্ণ, ঠিক আছে, এটা কিন্তু স্টেপ 2 সমুষ্ণ। তো সমুষ্ণ প্রসারণে কিন্তু তোমার তাপমাত্রা চেঞ্জ হবে না, তার মানে দ্বিতীয় স্টেপ শেষে তার ভলিউম কত 10 মিটার কিউব সেটা আমরা জানি, আর টি কত সেটাও আমরা জানি, কারণ প্রথম স্টেপ শেষে টি যা, দ্বিতীয় স্টেপ শেষে তোমার টি কিন্তু তাই, যেহেতু সমুষ্ণ। তারপরে ফাইনাল স্টেপে তোমাকে ফাইনাল ভলিউম কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তোমাকে তাপমাত্রা দেওয়া আছে ফাইনাল স্টেপ শেষে তোমার তাপমাত্রা T1। তো এখানে তিনটা স্টেপ তাহলে হলেও অ্যাকচুয়ালি আমরা এখানে দুইটা স্টেপ ইউজ করেই আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। তো একটু খেয়াল করো যে আসলে এই ম্যাথটা আমরা এত ইজিলি কীভাবে করতে পারি, ঠিক আছে। তাহলে শুরুর যে স্টেপ নাম্বার 1 ছিল, আমি এখানে স্টেপগুলো লিখে দিই। যে স্টেপ 1, স্টেপ 1-এ কী হয়েছে, আমাকে এখানে স্টেপ 1-এ বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ করা হয়েছে, ঠিক আছে। তো আমি যদি বলি তাহলে স্টেপ 1 শেষে আমাদের তাপমাত্রাটা অ্যাকচুয়ালি আসলে কত দাঁড়াইছে, তাহলে T2, যেহেতু টি এর সাথে কার সম্পর্ক, বি এর সম্পর্ক, তাহলে T2 B2 গামা -1 সমান হচ্ছে তোমার T1 B1 গামা -1। তো আমি চাচ্ছি যে আমাদের স্টেপ 1 যেটা, এই স্টেপ 1 শেষে আমাদের T2টা কত অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওকে, আমি এটাকে আপাতত, যেহেতু শুরুতে তাপমাত্রাটা সরাসরি দেওয়া ছিল না, সরাসরি কি দেওয়া ছিল, সরাসরি দেওয়া ছিল না, যেহেতু দেওয়া ছিল না, তো এটাকে আমি অনুপাত আকারে সাজাই। তো আমি এটাকে এরকমভাবে লিখতে পারি যে T2/T1 স্টেপ 1 শেষে, T1টাকে এই পাশে নিচে নিয়ে আসলাম আর কি। স্টেপ 1 শেষে আমাদের T2/T1 সমান দাঁড়াচ্ছে B1/B2 টু দি পাওয়ার গামা -1। তো যেহেতু গামার মান দেয়া নেই, তো আমাদের গামার মান নর্মালি আপাতত না বসাই, কারণ যেহেতু বেশ কয়েকটা ধাপ আছে, তো লাস্টে হয়তো গামা আমাদের কাটাকাটিও চলে যেতে পারে, এই জন্য আপাতত আমি আর বসাচ্ছি না, ঠিক আছে। যদি প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে গিয়ে, যেহেতু দেয়া নেই 1.41 আমরা বসাতে পারবো। তাহলে B1/B2, আমাদের B1 কত ছিল, B1 ছিল হচ্ছে তোমাদের 2 মিটার কিউব, এটা হচ্ছে তোমাদের B1, আর তাকে প্রসারিত করে 4 মিটার কিউবে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে আমি যদি এখানে মানগুলা বসাই,
তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2/4 মানে হাফ। তাহলে আমরা পাবো হাফ টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 শেষের T2 এবং T1 এর সম্পর্ক। ঠিক আছে, এটা স্টেপ 1 শেষে T1 এবং T2 এর সম্পর্ক। কোয়েশ্চেনটা ভালো করে একটু খেয়াল করো এবং হচ্ছে সলভটা একটু ভালো করে দেখো। এটা খুবই কিন্তু সুন্দর একটা ম্যাথ এবং আসার মতো একটা ম্যাথ কিন্তু। ওকে, তো দেখো স্টেপ 2 যেটা, স্টেপ 2 শেষে কিন্তু আমাদের প্রক্রিয়াটা কী ছিল? সমুষ্ণ প্রক্রিয়া ছিল। তার মানে স্টেপ 2 শেষে আমাদের টি ফাইনাল যেটা, ঠিক আছে, স্টেপ 2 শেষে আমি এখানে ধরলাম স্টেপ 2 শেষে আমাদের যে নতুন তাপমাত্রাটা সেটা আমি টি ড্যাশ ধরলাম। ঠিক আছে, এটা কিন্তু দেখো এই স্টেপ 1 শেষে যে তাপমাত্রাটা ছিল মানে T2 যে আমরা ধরছিলাম, একটু খেয়াল করো, আমাদের দ্বিতীয় যে পদ্ধতিটা হয়েছে বা প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। তার মানে হচ্ছে এখানে তাপমাত্রা চেঞ্জ হয়নি। তার মানে স্টেপ 1 শেষে আমাদের যে তাপমাত্রা হয়েছিল মানে T2 যে আমরা বিবেচনা করছিলাম, এই স্টেপ 2 শেষে আমাদের যে দ্বিতীয় তাপমাত্রাটা, ঠিক আছে, এটাকে আমি ড্যাশ আকারে চিন্তা করলাম আর কি। স্টেপ 2 শেষে তাপমাত্রা হবে T2 ড্যাশ, এটা আসলে অ্যাকচুয়ালি T2। ওই যে আমি শুরুতে যে স্টেপ 1 শেষে যে তাপমাত্রাটা T2 ধরছিলাম সেই T2। আর স্টেপ 2 শেষে আমাদের যে ভলিউমটা এটাকে আমি ধরলাম হচ্ছে B2 ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 10 মিটার কিউব। এটা সমান তোমার কত হয়েছে? 10 মিটার কিউব। তো আমাদের স্টেপ 2 কিন্তু এখানেই শেষ। স্টেপ 2 নিয়ে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের চলে যাওয়া লাগবে হচ্ছে স্টেপ 3-তে। স্টেপ 3 শেষে আমাদের হচ্ছে গিয়ে ফাইনাল যে আমাদের ভলিউমটা সেটা বের করতে বলছে। তো স্টেপ 3-তেও কিন্তু আমাদের মানে দুইটা তাপমাত্রা থাকবে, মানে T1 T2 B1 B2 এগুলো থাকবে। তো স্টেপ 2 আমি এখানে লিখি, তো এটাকে আমি স্টেপ 2 লিখে দিই। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। তোমাদের প্রতি ক্ষেত্রে যে 1 2 এগুলো একটু উল্টাপাল্টা লাগতে পারে, আমি হচ্ছে এই জন্য ড্যাশ ইউজ করতেছি। ঠিক আছে, তো স্টেপ 3-তে এখন আমরা চলে যাই। স্টেপ 3, তো স্টেপ 3-তে আমরা যদি বলি যে T2 B2 মানে স্টেপ 3 শেষে আমাদের যে ভলিউমটা সেটাকে আমি ধরতেছি B2 ড্যাশ ড্যাশ, আর এটাকে আমি ধরতেছি T2 ড্যাশ ড্যাশ। ঠিক আছে, মানে স্টেপ 3 এটাকে আমি হচ্ছে ড্যাশ ড্যাশ দ্বারা চিহ্নিত করতেছি, যেহেতু প্রতি ক্ষেত্রে B1 এবং B2 থাকতেছে। আর আমাদের হচ্ছে গিয়ে স্টেপ 3 শুরুতে তাপমাত্রা ছিল T1, আর আমাদের হচ্ছে ভলিউম যেটা ছিল সেটা ছিল B1, আর এটাকে হচ্ছে আমরা ড্যাশ ড্যাশ দিয়ে দিই। আর টু দি পাওয়ার কিন্তু আছে, বি এর উপর পাওয়ার কিন্তু আছে গামা মাইনাস 1, গামা মাইনাস 1, গামা মাইনাস 1। ওকে, খেয়াল করো। তাহলে আমাদের ফাইনালি কী বের করতে বলছে বলো তো? ফাইনালি আমাদের বের করতে বলছে B2 ড্যাশের মান। কী বের করতে বলছে? B2 ড্যাশের মান আমাকে বের করতে বলছে। তাহলে B2 ড্যাশ সমান তোমার দাঁড়াবে, মানে ড্যাশ ড্যাশ আর কি, B2 ড্যাশ ড্যাশ সমান তোমার দাঁড়াবে, পাওয়ার দিয়ে দিই গামা মাইনাস 1। একটু খেয়াল করো, ম্যাথটা কিন্তু ইজি আছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে T1 ড্যাশ ড্যাশ বাই আমাদের হচ্ছে তোমার T2 ড্যাশ ড্যাশ। এটার উপর কি কোনো পাওয়ার আছে? এটার উপর আমাদের কোনো পাওয়ার নেই, ইন্টু ওকে B1 এর মান আমরা বসিয়ে দিই, মানে B1 ড্যাশ ড্যাশ। B1 ড্যাশ ড্যাশের মান কত বলো তো? B1 ড্যাশ ড্যাশ ছিল ওই যে স্টেপ 3 এর শুরুতে যে ভলিউমটা। তাহলে স্টেপ 3 এর শুরুতে ভলিউমটা অ্যাকচুয়ালি কত ছিল? যে স্টেপ 2 শেষে যে ভলিউমটা ছিল মানে 10 মিটার কিউব। স্টেপ 2 শেষে আয়তন দাঁড়াইছিল তোমার 10 মিটার কিউব। তো মিন করতেছে স্টেপ 3 এর শুরুতে তোমার আয়তনটা কত হবে? 10 মিটার কিউব হবে। তাহলে 10 টু দি পাওয়ার গামা মাইনাস 1 আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আর দেখো T1 ড্যাশ ড্যাশ এটা মিন করতেছে কি? স্টেপ 3 এর শুরুতে আদি তাপমাত্রা। ঠিক আছে, তাহলে স্টেপ 3 এর শুরুতে মানেই তো আদি। আচ্ছা, স্টেপ 3 এর শুরুতে তাপমাত্রাটা কত ছিল বলো তো? স্টেপ 2-তে কিন্তু তোমার তাপমাত্রা চেঞ্জ হয় নাই। তার মানে স্টেপ 1 শেষে যে তাপমাত্রাটা ছিল, এটাই হচ্ছে তোমার স্টেপ 3-তে শুরুর তাপমাত্রা। আমি তোমার আবার একটু সামারি করি। শুরুতে একটা তাপমাত্রা ছিল T1, এটাকে হচ্ছে প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা ইস্যু করা হয়েছে। তার মানে হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হয়ে স্টেপ 1 শেষে তোমার তাপমাত্রা হয়েছে T2। স্টেপ 2 গঠানো হয়েছে সমুষ্ণ প্রক্রিয়ায়, তার মানে স্টেপ 2-তে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় নাই। তার মানে এখনও কিন্তু কি আছে? ওই যে প্রথম প্রক্রিয়ার সর্বশেষ যে তাপমাত্রাটা, মানে প্রথম স্টেজের সর্বশেষ যে তাপমাত্রাটা মানে T2 যে আমরা চিন্তা করছিলাম, এই T2টা কিন্তু এখনও আছে। ঠিক আছে, তার মানে আমাদের এই তাপমাত্রাটা স্টেপ 3 এর শুরুর তাপমাত্রা। তার মানে T1 ড্যাশ ড্যাশকে আমি অ্যাকচুয়ালি কী বলতে পারি? আমি বলতে পারি T2। T1 ড্যাশ ড্যাশকে আমি বলতে পারি T2। আর T2 ড্যাশ ড্যাশ আসলে কি? তোমাকে বলছে যে হচ্ছে গিয়ে ফাইনাল স্টেপে মানে 3 নাম্বার স্টেপে
তাকে যে হচ্ছে আবার কি করা হয়েছে, মানে এরকম একটা প্রক্রিয়া ঘটানো হয়েছে, রুদ্রতাপীয় তো বলছে যে পরবর্তী ধাপে রুদ্রতাপীয় প্রক্রিয়া সংকোচনের ফলে তার তাপমাত্রা পুনরায় T1 হয়েছে। তার মানে মিন করতেছে স্টেপ 3 শেষে তাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওই জায়গায় তাপমাত্রা T1, ঠিক আছে। এই যে শুরুতে যে তাপমাত্রাটা ছিল মানে T1, এই যে T1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের T1, আর এটার সাথে তো তোমার ওই যে 10 টু দি পাওয়ার গামা মাইনাস 1 থাকতেই আছে, ঠিক আছে। তাহলে আমাদের হয়তো আরেকটা পেজ লাগবে। তাহলে চলো আমরা এখানে দেখি যে T2/T1 এর মানটা আসলে কত। এই তো আমরা পাইছি T2/T1, তাহলে T2/T1 এর মান কিন্তু হাফ টু দি পাওয়ার গামা মাইনাস 1, যেটা আমরা এই যে এখানে আগে থেকেই নির্ণয় করে রাখছি। এই যে একটা সম্পর্ক দাঁড় করে ফেলি, এই যে আমাদের T2/T1 এর যে মানটা দরকার এই মানটা কিন্তু, হ্যাঁ তাই তো ব্যাপারটা। তাহলে T2/T1 এর যে মানটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে বসিয়ে ফেলতে পারি। তাহলে চলো আমরা নেক্সট পেজে হাফ টু দি পাওয়ার গামা মাইনাস 1, হাফ টু দি পাওয়ার, তাহলে আমাদের B2 যেটা গামা মাইনাস 1 দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমাদের হাফ টু দি পাওয়ার গামা মাইনাস 1 গুণন 10 টু দি পাওয়ার তোমার গামা মাইনাস 1। দেখো সব ঠিক আছে কিনা, ঠিক লিখলাম কিনা। হাফ টু দি পাওয়ার গামা মাইনাস 1, হাফ টু দি পাওয়ার গামা মাইনাস 1, 10 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এই পাশে তো B2 ড্যাশ টু দি পাওয়ার গামা মাইনাস 1 ছিল, ঠিক আছে। তাহলে B2 ড্যাশ কিন্তু ছিল। আচ্ছা, ড্যাশগুলো আসলে মানে তোমার নাম মানে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এটা বোঝানোর জন্য, তোমরা অন্য কিছু দিয়েও মানে এটা আইডেন্টিফাই করতে পারো। ওকে, তাহলে আমাদের সব জায়গায় দেখো পাওয়ার হিসাবে গামা মাইনাস 1 আছে, গামা মাইনাস 1, গামা মাইনাস 1, গামা মাইনাস 1 আমরা কাটাকাটি করে ফেলতে পারি। তো দেখো আমাদের কিন্তু এজন্যই শুরুতেই গামার যে ভ্যালুগুলো এগুলো আর ধরি নেই আর কি। তাহলে আমাদের 10/2 সমান হচ্ছে তোমার 5 লিটার, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের তৃতীয় ধাপ শেষে মানে ফাইনাল যে তাপমাত্রাটা, অ্যাকচুয়ালি বলতে পারি একদম সর্বশেষ যে তাপমাত্রাটা যেটা তোমাকে চাওয়া হয়েছে এটা আসলে হচ্ছে তোমার 5 লিটার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, যে চূড়ান্ত আয়তন কত হবে। চূড়ান্ত আয়তন হচ্ছে হাফ লিটার, সরি 5 লিটার, 5 লিটার না 5 মিটার কিউব, যেহেতু শুরুতে মিটার কিউব একক ছিল, যেহেতু মিটার কিউব ছিল তো আমরা ফাইনাল যে এটা হবে এটা হচ্ছে তোমার মিটার কিউব। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা মানে জাস্ট মুখেও সলভ করে ফেলতে পারতাম। সেটা কীভাবে সলভ করতে পারতাম সেটা তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই। দেখো T1 তাপমাত্রা ছিল, তাকে হচ্ছে গিয়ে রুদ্রতাপীয় প্রক্রিয়া কী করা হয়েছে T2-তে নিয়ে যাওয়া হয়েছে, আর তোমার আয়তনটাকে কী করা হয়েছে 2 মিটার থেকে 4 মিটার বানিয়ে ফেলা হয়েছে। তার মানে একটা তাপমাত্রা ছিল, আমি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তাকে প্রসারিত করছি, সে 2 থেকে দ্বিগুণ হয়ে 4 হয়েছে, ঠিক আছে। পরবর্তী যে ধাপ সেই ধাপটা ছিল আসলে কি সমুষ্ণ, মানে এখানে তাপমাত্রা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তো তারপরে আয়তনটাকে কি কোথায় নিয়ে যাওয়া হয়েছে, টেনে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে মিন করতেছে, আমি তোমাদের আবার একটু সহজ করে বলি, তাপমাত্রা T1 থেকে T2-তে নিয়ে যাওয়া হয়েছে, আয়তন হয়েছে 2 দ্বিগুণ 4। পরবর্তীতে 10 মিটার কিউবকে উল্টা কাজটা করা হয়েছে, ঠিক আছে। 10 মিটার কিউবকে কী করা হয়েছে, ওই যে T1 থেকে T1-এ নিয়ে আসা হয়েছে, মানে আবার কি করা হয়েছে, ওই যে প্রক্রিয়া সংকোচনের ফলে তাপমাত্রা পুনরায় T1-এ আসছে, মানে T1 থেকে T2-তে গেছো, T2 থেকে T1-এ আসছো, মানে জাস্ট উল্টা প্রসেস আর কি। তার মানে আয়তন তোমার 2 থেকে দ্বিগুণ হয়ে 4 হয়েছে, পরবর্তীতে 10 থেকে অর্ধেক হয়ে কী হবে 5 হবে, সেটাই তো আসলে হওয়া উচিত। তো আমরা কিন্তু ফাইনালি অ্যান্সারটা সেটাই পাইছি। তো অ্যাকচুয়ালি আমরা মুখে যদি আসে তাহলে আমরা এটাই মানে সলভ করে ফেলতে পারতাম অ্যাকচুয়ালি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথে বলছে তোমাকে রুদ্রতাপ পরিবর্তনে একটি এক পরমাণু গ্যাসের চাপ P এবং আয়তন T এর সম্পর্ক হলো P টু দি পাওয়ার P সমানুপাতিক T টু দি পাওয়ার C এর মান নির্ণয় করো, ঠিক আছে। আর তোমাকে বলছে গ্যাসটা এক পরমাণু, তো এক পরমাণু গ্যাসের জন্য আমরা গামার যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমরা বলতে পারি 1.66, ঠিক আছে। এক পরমাণু গ্যাসের জন্য যে গামার যে মান এটা হচ্ছে তোমার 1.66 বা 67, ওকে আমি 67 লিখলাম। আচ্ছা, তোমাকে বলছে T আর P এর মধ্যকার সম্পর্ক, ঠিক আছে। তাহলে T আর P এর মধ্যকার সম্পর্কটা আমাদের হচ্ছে TP 1 - গামা বাই গামা, এরকম সম্পর্কটা কিনা আমরা এই যে শুরুতে যে শিখে আসছি যে TP P এর উপর পাওয়ার 1 - গামা বাই গামা সমান হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের T আর P এর মধ্যকার সম্পর্ক। তো তোমাকে বলছে P সমানুপাতিক T টু দি পাওয়ার C, তার মানে আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে সাজাতে হবে, মানে এক পাশে আমি P রাখবো, অন্য পাশে আমি T রাখবো, তারপর T এর উপর একটা পাওয়ারও হয়তো থাকবে, ঠিক আছে। আমার এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে এই ফরম্যাটে সাজানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে দেখতেছি P এর উপর পাওয়ার আছে কিন্তু T এর উপর পাওয়ার নেই, ঠিক আছে। তাহলে যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই পাওয়ারটাকে
মানে স্থানান্তর করতে হবে, যে শুরুতে যে মানে ব্যাপারটা শিখে আসছি আমরা, ঠিক আছে। তো এটাকে তুমি অনেকভাবে স্থানান্তর করতে পারো, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে যে মানে কমন যে তোমাদের মেথডটা শিখাইছি সেটা হচ্ছে এরকম, যে পাওয়ারগুলো জাস্ট হচ্ছে একটা গাড় থেকে অন্যটা গাড়ে স্থানান্তর করে দেবো। মানে পি এর উপর যে পাওয়ারটা আছে এটাকে উল্টা করে টি এর গাড়ে নিয়ে আসবো। তাহলে টি এর গাড়ে উল্টা করে নিয়ে আসলে আমরা পাবো, উপরে পাবো গামা, নিচে পাবো 1 মাইনাস গামা। আর পি এখন হয়ে যাবে পাওয়ার মুক্ত, আর এই পাশে যে কে ছিল কে এর উপরেও কিন্তু আমাদের এই পাওয়ারটা আসবে, ঠিক আছে। কিন্তু এইটা আমাদের আর হচ্ছে গিয়ে লিখার দরকার নেই, কারণ ও তো আগেও যে কনস্ট্যান্ট ছিল এখনও কি কনস্ট্যান্টই আছে। ওকে, যাই হোক আমি আপাতত লিখি, তাহলে তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো এইটা কনসিডার করি নাই, ঠিক আছে। কনসিডার করলাম, তারপরে এটা অ্যাকচুয়ালি কিন্তু ফাইনালি তোমার কনস্ট্যান্টেই থাকবে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে দেখতেছি যে আমাদের পি সমান থাকতেছে কে টু দি পাওয়ার, যে পুরো অংশটা এই যে আমরা এখানে যে পাইছি এটা তো আসলে নিজেও এখন একটা কনস্ট্যান্ট, আগেও তো কনস্ট্যান্ট ছিল, এখন আবার সে একটা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টেই কিন্তু থাকতেছে। কনস্ট্যান্ট যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাকে আমি আবার কি কেই বলতে পারি, ঠিক আছে। এটা আমার কে বলতে কোনো নিষেধ নেই। অথবা আমি সমানুপাতিক ফর্মেটেও নিয়ে নিতে পারি, যেহেতু কে লিখে আবার কষ্ট, তো আমি কী করি, আমি সমানুপাতিক ফর্মেটে লিখি। তাহলে আমি বলতে পারি পি সমানুপাতিক, তাহলে টিটা ওই পাশে গিয়ে নিচে চলে যাবে, তাহলে আমাদের থাকবে 1 টি টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা, ঠিক আছে। তো এখন আমাদের কিন্তু ছিল টি পি সমানুপাতিক টি টু দি পাওয়ার সি, মানে টিটা উপরে ছিল আর কি। তো আমরা এখন কি করতে পারি, এই টিটাকে উপরে তুলে ফেলতে পারি। তাহলে এখন টিটা উপরে তোলার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এরকম কিছু ব্যাপার শিখে আসছি আগে থেকে আমরা 9 10-এ, যে হচ্ছে কি ধরো এ টু দি পাওয়ার এম যদি থাকে, তো এটাকে আমি কি করতে পারি 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এম লিখতে পারি। মানে আমি যদি হচ্ছে গিয়ে ওইটাকে উপর নিচ করতে চাই, ধরো এ টু দি পাওয়ার এম ছিল উপরে, এটাকে আমি যদি নিচে নামাতে চাই, তাহলে পাওয়ারটাকে আমি হচ্ছে গিয়ে কি মাইনাস ফর্মেটে লিখবো আর কি। ঠিক একইভাবে আমি যদি এটাকে উপরে তুলতে চাই, তাহলে মানে জাস্ট সামনে একটা মাইনাস বসিয়ে দেবো, পাওয়ারের সামনে একটা মাইনাস বসিয়ে দেবো। তাহলে আমরা বলতে পারি পি সমানুপাতিক, যেহেতু টিটাকে আমার উপরে তোলা দরকার, তাহলে আমি টিটাকে উপরে তুলে দিলাম, আর পাওয়ারটার সামনে আমি কী বসিয়ে দেবো, একটা মাইনাস বসিয়ে দেবো। তাহলে মাইনাস বসালে আমাদের থাকবে, এখন পাওয়ার কিন্তু উল্টাবে না, পাওয়ার কিন্তু দেখো এখানে একটু খেয়াল করো, এই যে এ টু দি পাওয়ার এম ছিল, এখানে এ টু দি পাওয়ার এমই আছে, জাস্ট একটা সামনে মাইনাস আসছে, তো পাওয়ার কিন্তু সেমই থাকবে। তার মানে পাওয়ারটা কী ছিল, গামা বাই 1 মাইনাস গামা, তাহলে গামা বাই 1 মাইনাস গামা, পাওয়ারটা এটাই থাকবে, জাস্ট সামনে এটা কী আসবে, একটা মাইনাস আসবে। তো আমরা এখন দেখতেছি যে হচ্ছে কি আমাদের ওই যে পি সমানুপাতিক টি টু দি পাওয়ার সামথিং ফর্মেট যে তোমাকে বলছিল, তাহলে এই যে আমরা সার্কেলে যেটা পাইতেছি, ঠিক আছে, ওই যে আমাদের সার্কেলে যেটা পাইতেছি, এই পুরার যে ভ্যালুটা, এই পুরা ভ্যালুটাই তোমার হচ্ছে সি, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার সি, কারণ বলছে টি এর গাড়ের যে পাওয়ারটা সেটা হচ্ছে তোমার সি। তাহলে আমাদের এই যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার সি এর ভ্যালু, তাহলে সি সমান থাকতেছে মাইনাস গামা বাই 1 মাইনাস গামা, ঠিক আছে। তো এটাকে ইচ্ছা করলে আমরা এখন লিখতে পারি সি সমান, মাইনাসটা আমি গুণন করে দিলাম, তাহলে গামা মাইনাস 1, ঠিক আছে। তো তোমাকে একদম সি এর মানটা নির্ণয় করতে বলছে, সি এর মান নির্ণয় করো। তাহলে সি এর মান এখন আমরা নির্ণয় করে ফেলবো ওই গামার মানটা বসি। তো গামার মান কত, গামার মান হচ্ছে তোমার, যেহেতু বলছে এক পারমাণবিক, তাহলে হচ্ছে কি তোমার 1.67, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে কি 1.67 ভাগ হচ্ছে তোমার 0.67, দেখো ঠিক আছে কিনা। তুমি এই গামার মান এরকমভাবে রেখে দিতে পারো, মানে সরি সি এর মানটা এরকমভাবে রেখে দিতে পারো। তারপরে তুমি যদি হচ্ছে কি এটা মানে ক্যালকুলেশন করো, তাহলে তুমি 5/2 পাবো আর কি, 5/2, হ্যাঁ 5/2 আচ্ছা, সি এর মান হচ্ছে এটা। তুমি ইচ্ছা করলে এখানে রেখে দিতে পারো। তো যেহেতু তোমাকে এখানে গামার মানটা দেয়া আছে, মানে একটু টেকনিক্যালি হলেও দেয়া আছে, তো সেখান থেকে তোমার উচিত আর কি গামার মানটা বসিয়ে একটা নির্দিষ্ট মান বের করে ফেলা। আর তুমি যদি এখানেও রাখো, কোনো আসলে হচ্ছে কি ওইরকম কোনো দোষের কিছু নেই, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী মেতে চলে যাই। তোমাকে বলছে একটি গ্যাসের রুদ্ধতাপ পদ্ধতিতে চাপ পি এবং হচ্ছে আয়তন টি এর সম্পর্ক হলো টি টু দি পাওয়ার পি সমানুপাতিক টি কিউব, মানে আগের ম্যাটটার মতোই, তাই না, পি সমানুপাতিক টি কিউব। আমরা তো মাত্র এটাই করলাম, পি আর টি এর মতো করে তো সম্পর্ক আমরা নির্ণয় করলাম। আচ্ছা, তাহলে আমরা ইচ্ছা করলে এখন এই যে এই ফর্মেটটা আর কি ইউজ করতে পারি, এখানে আমাদের পাইছি, আমরা এটাই এখন ইউজ করে ফেলবো। ওকে, খেয়াল করো আবারও, তাহলে আমরা এখানে যে সম্পর্কটা নির্ণয় করছিলাম যে পি সমান টি টু দি পাওয়ার মাইনাস গামা বাই 1 মাইনাস গামা, বা হচ্ছে কি এটাকে মাইনাস ফর্মেটটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে গামা বাই গামা মাইনাস 1। তো আমরা এইটাই মানে সেম জিনিসে যেহেতু, তাহলে আমরা হচ্ছে গিয়ে চলো আবার এখানে লিখে ফেলি। তাহলে আমরা হচ্ছে কি সম্পর্কটা পাইছিলাম পি সমানুপাতিক টি টু দি পাওয়ার গামা বাই
গামা মাইনাস ওয়ান, ঠিক আছে, এটি তো হওয়ার কথা। আবার একটু চেক করে নিই যাতে ভুল না হয়। তাহলে হচ্ছে কি হ্যাঁ গামা মাইনাস ওয়ান এটা। তো তোমাকে অ্যাকচুয়ালি বলছে কি যে টি এর উপর যে পাওয়ারটা থাকে মানে পি সমানুপাতিক বলতেছে টি টু দি পাওয়ার 3, ঠিক আছে। তার মানে মিন করতেছে এই যে আমরা টি এর উপর যে পাওয়ারটা পাইছি, এই যে টি এর উপর যে পাওয়ারটা পাইছি, দেখো এই কোয়েশ্চেনটা মানে এটা আমরা কোন জায়গা থেকে নিয়ে আসছি, আগের ম্যাটার এটা যেহেতু সেম টু সেম, তো আমরা এই অংশটা আর কি এখানে নতুন করে না লিখে ওইটা লিখে ফেলছি। তো তোমাকে বলছে ওই যে টি এর উপর যে পাওয়ারটা সেটা হচ্ছে তোমার 3, তো আমরা এখানে দেখছি টি এর উপর যে পাওয়ারটা সেটা হচ্ছে গামা বাই গামা মাইনাস ওয়ান। তো সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং শর্ত মতে আমরা লিখতে পারি গামা বাই গামা মাইনাস ওয়ান সমান তোমার 3। বলো ব্যাপারটা বুঝতে পারছো কি না? তাহলে আমরা এখন যদি আর গুণন করে দিই তাহলে আমরা পাবো গামার সমান 3 গামা মাইনাস 3, তাই না ব্যাপারটা? ওকে, তাহলে আমরা যদি এখন এই গামাগুলোকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো -2 গামা সমান হচ্ছে তোমার -3। সুতরাং গামার সমান হচ্ছে তোমার গামার সমান তোমার দাঁড়াচ্ছে 3/2, 3/2, ঠিক আছে। তো এইটা আর কি তোমার এখানে কাজ, মানে ম্যাথটা কিন্তু খুবই ইজি। আগের ম্যাথ আর এই ম্যাথটা দুইটা ম্যাথই খুবই সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং, বা এরকম ম্যাথ আসতে পারে এমসিকিউ এর জন্য। তো এখান থেকে তোমাকে কিন্তু এই কোয়েশ্চেনও আসতে পারে যে গ্যাসটি তাহলে কত পারমাণবিক, ঠিক আছে, বা কত পরমাণু, পরমাণু বলবে পারমাণবিক না, পরমাণু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের প্র্যাকটিসে থাকা লাগবে। আশা করি এই ম্যাথগুলো এখন বুঝতে পারছো। তাইলে আমরা এই যে শুরুতে যে ব্যাপারটা ছিল মানে আমরা বলছিলাম আমরা অ্যাকচুয়ালি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের হিসাব করব, কিন্তু আমাদের হচ্ছে কি প্রি কনসেপ্ট হিসাবে আমাদের এই পি বি এবং টি এর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা জরুরি ছিল, সেটাকে নির্ণয় করে ফেললাম বা সূত্রগুলো জেনে নিলাম। এখন আমরা মেতে চলে যাব। তাহলে চলো প্রথম যে ম্যাথটা সেটা কি বলছে যে হচ্ছে 10⁵ প্যাসকেল চাপে ও 300 কেলভিন তাপমাত্রায় নির্দিষ্ট ভরের অক্সিজেনের আয়তন হচ্ছে তোমার 10⁻³ মিটার কিউব। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এর আয়তন হঠাৎ দ্বিগুণ করা হলে এর অন্তস্থ শক্তির কি পরিবর্তন হবে, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আয়তন হচ্ছে দ্বিগুণ করা হয়েছে। তাহলে দেখো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে কাজের সূত্র, ঠিক আছে, আমাদের যে কাজের সূত্রটা W=N/Cv ডিটি, ঠিক আছে। আরেকটা ব্যাপার কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, সিবির মানটা যদি সরাসরি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের এই সিবিটাকে রিপ্লেস করতে পারবো আমরা R/Γ-1, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা মানে শিখে আসছো আমাদের হয়তো 3 নাম্বার অথবা 3 নাম্বার লেকচারই, ঠিক আছে। এটা আমি শুরুর অংশে লিখি নাই, আমি হচ্ছে কি নোটে লিখে দেবো না, সমস্যা নেই। তাহলে হচ্ছে গিয়ে N গুণন R/Γ-1 ইন্টু ডিটি। তো আমি কিন্তু আগেই বলছিলাম এখানে জাস্ট আমরা পার্থক্যটা বসাবো, শুধুমাত্র পার্থক্যটা বসাবো। আর কাজ পজিটিভ নাকি নেগেটিভ এটা মেইনলি হচ্ছে কি আমরা এই যে প্রসারণ হচ্ছে নাকি হচ্ছে কি সংকোচন হচ্ছে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, আয়তন ছিল তোমার 10 মিটার কিউব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আয়তন হঠাৎ দ্বিগুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আয়তন কিন্তু এখানে বলছে কি দ্বিগুণ করা হয়েছে মানে প্রসারিত করা হয়েছে, তার মানে এখানে অবশ্যই পজিটিভ কাজ হয়েছে। তো অন্তস্থ শক্তির পরিবর্তনটা কেমন হবে, তাহলে অন্তস্থ শক্তির যে পরিবর্তনটা সেটা অবশ্যই কিন্তু মাইনাস হবে, নেগেটিভ হবে। তো যাই হোক আগে আমরা হচ্ছে সংখ্যাগত মানে চলে যাই। আচ্ছা, আর দেখো আমাদের দরকার হচ্ছে কি তাপমাত্রা ডিটি, তাপমাত্রার পরিবর্তন, কিন্তু কোশ্চেনে কিন্তু তাপমাত্রার পরিবর্তন দেওয়া নেই, আদি তাপমাত্রাও দেওয়া নেই, ফাইনাল তাপমাত্রাও দেওয়া নেই, যে আমরা জাস্ট বিয়োগ করে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করে ফেলবো। তাহলে আমাদের পরিবর্তনটা তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা কোন জায়গা থেকে নির্ণয় করব, সেটা হচ্ছে ওই যে আমাদের ভলিউমের যে ব্যাপারগুলো দেওয়া আছে সেখান থেকে। তাহলে আমরা হচ্ছে গিয়ে T1 যেটা এটা হচ্ছে তোমার 300 কেলভিন, তাহলে চলো হচ্ছে আগে আমরা এখান থেকে এই মানগুলো নির্ণয় করে ফেলি। T1 যেটা এটা হচ্ছে তোমার 300 কেলভিন, 300 কেলভিন। তাহলে আমাদের T2/T1 সমান হচ্ছে তোমাদের B1/B2, আমি জাস্ট এক লাইনে করে ফেলতেছি, হ্যাঁ এটাই হওয়ার কথা, B1/B2। যেহেতু টি আর বি এর মধ্যকার সম্পর্ক তাহলে টিভিতে দর্শক একজন কম, তাহলে Γ-1। তাহলে যেহেতু আমাদের কী করা হয়েছে আয়তন দ্বিগুণ করা হয়েছে, তার মানে আমাদের B2 যেটা এটা হচ্ছে আমাদের 2B, আর B1 যেটা এটা হচ্ছে জাস্ট B, তাহলে B/2B। তো এই ব্যাপারগুলো তুমি যে অলওয়েজ বি চিন্তা করতে হবে এরকম না, জাস্ট তুমি হাফ বসায় দিতে পারো, ঠিক আছে। আর গামার যে মানটা, গামার মানটা কিন্তু সরাসরি আমাদের দেওয়া নেই, কিন্তু এখানে একটা সম্পর্ক দেওয়া আছে যে আমাদের হচ্ছে গিয়ে স্থির চাপে তোমার যে ভ্যালুটা এটা হচ্ছে সিপি আমরা বলছিলাম 29.2, আর স্থির আয়তনের যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার 20.9, মানে এটা হচ্ছে তোমার সিবি। তাহলে আমি যে এখানে অনুপাত করি যেহেতু সিপি আর সিবির মান দেওয়া আছে, তাহলে গামার যে মান সেটা হচ্ছে তোমাদের সিপি বাই হচ্ছে তোমাদের সিবি সমান হচ্ছে তোমার 29.2 ভাগ হচ্ছে তোমার 20.9, ঠিক আছে। তার মানে ফাইনালি 1.4 আর কি, ঠিক আছে। তাহলে 1.4, তাহলে তুমি এখানে জাস্ট মানগুলো বসিয়ে দাও, 0.4 পাওয়ার বসিয়ে দিলাম,
তাহলে তোমার 0.5 টু দি পাওয়ার 0.4 ইন্টু T1 ছিল তোমার 300 কেলভিন, তাহলে তোমার ফাইনালি 227। ঠিক আছে, তাহলে তোমার T2 যেটা, T2টা হচ্ছে তোমার 227 কেলভিন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা বসানো লাগতো। আচ্ছা, তা আমরা তাপমাত্রার পরিবর্তন পেয়ে গেছি, মানে এখানে বসাতে পারবো। এখন ঘটনা হচ্ছে আমাদের গামার মান পাইছি, আর এর মান জানা আছে, এন এর মানটা কিন্তু বের করে নিতে হবে। তাহলে চলো আমরা এন এর মানটা একটু বের করে নিই, মূল সংখ্যা যেটা। যদি তোমাকে সরাসরি এন এর মান দেয়া না থাকে, অথবা কত আয়তন ছিল সরাসরি মানে এসটিপিতে অথবা এসএটিপিতে, অথবা কতগুলা পরমাণু ছিল বা অণু ছিল বা কত গ্রাম ছিল, এগুলো যদি সরাসরি দেয়া না থাকে, তাহলে কিন্তু আমাদের এন এর মানটা বের করার উপায় কি, এন ইকুয়াল পিবি বাই আরটি, পিবি বাই আরটি। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে চলো এন এর মানটা নির্ণয় করে ফেলে, আমি মুখে মুখে করে ফেলতেছি। পি এর মান তোমাকে বলেছে 10⁵ প্যাসকেল, তাহলে 10⁵ পিবি। বি হচ্ছে তোমার মিটার কিউব এককে দরকার, মিটার কিউব এককেই দেওয়া আছে 10⁵ গুণন 10⁻³ পিবি বাই আরটি। তাহলে আর এর মান হচ্ছে 8.31 ইন্টু টি এর মান হচ্ছে তোমার 300। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.04 মোল, 0.04, আর দশমিকের পরে আর আমাদের দরকার নেই, কারণ দশমিকের পরে আবার 0। ঠিক আছে, 0.04 মোল। তাহলে এখানে জাস্ট মানগুলো বসিয়ে দাও। তাহলে এন এর মান 0.04 ইন্টু আর এর মান 8.31, গামার মান হচ্ছে তোমার কত, গামার মান তোমার 1.4, তাহলে 1.4 মাইনাস 1। এখন তোমাদের বইয়ে কিন্তু আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই, কোনো বইয়ে 1 মাইনাস গামা কিন্তু দেয়া, সূত্রটা 1 মাইনাস গামা দেয়া। 1 মাইনাস গামা কেন দেয়া, কারণ ওই যে আমাদের হচ্ছে গিয়ে শুরুতে একটা মাইনাস ছিল, যে ডিডাব্লিউ সমান হচ্ছে মাইনাস ডিইউ, তো ওই সংখ্যাটাকে মানে ওই যে ওই মাইনাসটাকে ওইটাকে প্রশমিত করার জন্য মেনলি একটা সামনে মাইনাস দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু বলছি আমরা মেনলি কাজের পরিমাণটা নির্ণয় করব, আমরা কি করব, মেনলি কাজের পরিমাণটা নির্ণয় করব। কাজের সাইন পজিটিভ নাকি নেগেটিভ এটা আমার কোনো ইস্যু না, কারণ আমরা এটা কোয়েশ্চেন পড়েই বুঝতে পারবো যে কাজ পজিটিভ নাকি নেগেটিভ। এর জন্য আমরা সূত্রটাকে এই ফরম্যাটে মুখস্থ করব। ঠিক আছে, ডিটি হচ্ছে তোমাদের কত, 300 মাইনাস 227, অথবা জাস্ট আমরা শুধুমাত্র যেহেতু বলছি শুধুমাত্র আমরা পরিবর্তন বসাবো, মানে সংখ্যাগত পরিবর্তনটা 227, তো আমরা আর ওইখানে যাচ্ছি না, আমরা জাস্ট 73 বসাবো। তোমাকে যদি বলতো এরকম, বা তুমি যদি নির্ণয় করতে যে 227 থেকে 300 কেলভিনে গেছে, তাও তুমি 73 বসাতা, মানে এইটার কি এখানে তুমি এই ব্যাপারটা ফলো করবা। তাহলে 0.04 ইন্টু 8.31 ইন্টু 73, 0.04 ইন্টু 8.31 ইন্টু 73 ভাগ হচ্ছে তোমার 0.4, তাহলে ফাইনালি আমরা দেখতেছি 60 জুল। ঠিক আছে, তাহলে এখানে কাজ সম্পন্ন হয়েছে তোমার 60 জুল। এখন এই 60 জুল যেটা, এটা কিন্তু তোমার পজিটিভ কাজ, আমরা দেখতেই পারতেছিলাম এই যে এই কাজটা হয়েছে, এই কাজটা হচ্ছে তোমার পজিটিভ কাজ। তো তোমাকে কিন্তু আরেকটা ব্যাপার বলছে যে অন্তঃস্থ শক্তির কি পরিবর্তন হবে, তাহলে অন্তঃস্থ শক্তির যে পরিবর্তনটা এটা জাস্ট এতই পরিবর্তন হবে, তবে সেটা হবে তোমার নেগেটিভ। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি সুতরাং ডি ইউ যেটা অন্তঃস্থ শক্তির যে পরিবর্তনটা সেটা হচ্ছে তোমার -60 জুল, মানে পরিবর্তনটা হচ্ছে 60, আর তোমার হচ্ছে এটা বাড়তেছে না কি কমতেছে, কমতেছে। ঠিক আছে, আচ্ছা, স্থির চাপে অস্থির আয়তনে, আচ্ছা যাই হোক, এগুলো তো জাস্ট কোশ্চেনের জন্য ইনফরমেশন হিসাবে দেওয়া ছিল, এই দুটি আমাদের মেজর কোশ্চেন ছিল, তো আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তো এখন আমাদের যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে সমুষ্ণ এবং রুদ্রতাপীয় মিক্সড প্রবলেম, মানে আমাদের মেজরিটি পার্সেন্ট, আমি শুরুতেই বলছিলাম এখানে মেজরিটি পার্সেন্ট কোশ্চেন থেকে আমাদের মিক্সড প্রবলেম। ঠিক আছে, মানে দুইটা একসাথে মিশ্রিত সমস্যা। তো এখানে বেশিরভাগই আমরা পারবো, তোমাদের হচ্ছে কি আমি জাস্ট একটু মানে বলে দিব। তো এই যে ম্যাথটা, এই ম্যাথটা মনে হয় আমরা শুরুতে একবার করছি, যে বলছিলাম যে আমাদের সমস্ত অংশটা এখানে করা হয়েছে প্রতিক্ষেত্রে প্রসারণের অনুপাত। হ্যাঁ, তাহলে এখানে একটু মনে হয় কোয়েশ্চেনটা ভুল হয়েছে। এখানে যে পাওয়ারটা হচ্ছে 10⁶ ছিল, শুরুতে যখন আমরা করছিলাম তখন 10⁶। তাহলে সমুষ্ণ পদ্ধতিতে যে কাজটা হয়েছিল, যে সমুষ্ণ প্রসারণের যে কাজটা হয়েছিল, এটাকে আমরা শুরুতে নির্ণয় করে ফেলছিলাম। সমুষ্ণ প্রসারণের যে কাজটা হয়েছিল এটা আমরা নির্ণয় করে ফেলছিলাম। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে ওই কাজটা কত হয়েছিল। একদম শুরুর দিকেই আমরা ম্যাথটা করছিলাম।
691 জুল, ঠিক আছে, মানে আমরা শুরুতে যে ম্যাথটা করলাম ওইখানে 691 জুল, তাহলে ওইখানে কাজের ব্যাপার হয়েছে 691 জুল। তারপরে তোমাকে বলছে রুদ্রতাপীয় প্রক্রিয়া আবারও প্রসারণ করা হয়েছে, প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত হচ্ছে 1.2 প্রসারণের মোট কাজের পরিমাণ। তো রুদ্রতাপীয় ক্ষেত্রে আমি যদি বলি রুদ্রতাপীয় ক্ষেত্রে তাহলে কাজটা কত হয়েছে, তাহলে আমাদের ডাব্লিউ ইকুয়াল হচ্ছে তোমাদের এন সিবি ডিটি। তো তাপমাত্রা কিন্তু এখানে সরাসরি দেওয়া নেই, তাহলে মাত্র যে অঙ্কটা আমরা করলাম, ঠিক আছে, এই যে 300 কেলভিন ছিল, দেখো সেম টু সেম ম্যাথেই কিন্তু, মাত্র যে ম্যাথটা আমরা হচ্ছে করে আসলাম প্রায় সেম টু সেম ম্যাথেই কিন্তু, তাহলে এটা আমি আর করে দেবো না, জাস্ট এখানে হচ্ছে 10⁻³ মিটার কিউব ছিল, হ্যাঁ এখানেও কিন্তু 10⁻³ মিটার কিউবেই, জাস্ট 0.001 মিটার কিউব ফর্মেটে দেওয়া আছে আর কি। আচ্ছা, আর এন এর মান তো আগে আমরা নির্ণয় করছিলাম, তো আশা করি হচ্ছে এটা না করলেও হবে। আচ্ছা, এটা তাহলে আমি আর করবো না, কারণ যেহেতু সেম টু সেম ম্যাথেই। এখানেও প্রসারণের অনুপাত কত ছিল, 1:2 সম্ভবত ছিল, হ্যাঁ সেম ম্যাথ, তাহলে আমি আর এটা আর করবো না, এখানে প্রায় হচ্ছে কাজ ওই 60 হবে, ঠিক আছে। তো এটা তুমি করে, তো এটা আসলে কত হবে সেটা তোমরা নির্ণয় করে ফেলো। নির্ণয় করার পর তোমাদের কাজটা আসলে কি দাঁড়াবে, যে তোমাকে বলছে মোট কাজের পরিমাণ, তো দুইটাই যেহেতু পজিটিভ কাজ, এখানে যে দুইটা কাজ হচ্ছে দুইটা কাজে কিন্তু তোমার পজিটিভ কাজ, এই যে এখানে কাজ হয়েছে 691 জুল, এটাও পজিটিভ কাজ কারণ প্রসারণ হয়েছে, পরবর্তীতে যে কাজটা হয়েছে এটা আসলে কি প্রসারণেই হয়েছে, তাহলে এই ক্ষেত্রে তোমার কি পজিটিভ কাজই হবে, তাহলে তোমাকে টোটাল যে কাজটা, এই টোটাল কাজটা কি জাস্ট যোগ করতে হবে, তাহলে ডাব্লিউ টোটাল সমান তোমার হবে W1 প্লাস হচ্ছে তোমার W2। তো এই হচ্ছে তোমার এইখানে কাজ, তাহলে এরকমভাবে এটা ফলো করে এই ম্যাথটা সলভ করে ফেলবা, তোমাদের হোমওয়ার্ক। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলো কি দেখি কি আছে। তো এই ম্যাথটা তোমাকে কী বলছে, যে 2টি টায়ার PATM চাপে পাম্প করা হলো, একটি টায়ার হঠাৎ ফেটে গেল, তাহলে হঠাৎ ফেটে গেল কথাটা মানে কি, আমরা বলছিলাম যে রুদ্রতাপীয়, আর হঠাৎ ফেটে গেছে এই কথাটা মানে হচ্ছে তোমার P2 যেটা হবে, মানে ফাইনাল যে প্রেশারটা হবে সেটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলীয় প্রেশার, মানে হচ্ছে 1 atm। অপর টায়ারটিতে একটি ছিদ্র থাকায় তা ধীরে ধীরে বায়ু বেরিয়ে গেল, ঠিক আছে। উভয় টায়ারের আয়তন ছিল তোমার 5 ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব কথাটা মানে হচ্ছে আসলে লিটার, অথবা তুমি এটা কি হচ্ছে তুমি মিটার কিউব নিতে পারো। এবং বাতাসের গামা যেটা এটা হচ্ছে 1.4, ওই দিনের তাপমাত্রা ছিল 27°C। তো এইগুলো এখন তোমরা পারবা, আমি তোমাদের কনসেপ্ট ধরাই দিচ্ছি, এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, আমি যতটুকু করে দেওয়ার দরকার ততটুকু আমি করে দেবো। প্রথম টায়ার ফেটে যাওয়ার ঠিক পরের মুহূর্তে টায়ারের বাতাসের তাপমাত্রা কত ছিল, ঠিক আছে, তাইলে এটা কি কোনো ম্যাথ, এটা আসলে কোনো ম্যাথেই না, কারণ আমরা এই টাইপের একটা ম্যাথ কিছুক্ষণ আগে করে ফেলছি, ঠিক আছে, তাপমাত্রা এবং হচ্ছে প্রেশারের যে সম্পর্ক, ঠিক আছে, এটা আমরা একটা করে ফেলছি। তো তোমাকে T2টা বের করতে বলছে, আমি 1 নাম্বারটা করতেছি, তাহলে T2 বাই তোমার T1 সমান তোমার হচ্ছে গিয়ে, যেহেতু প্রেশার এবং টেম্পারেচার, ঠিক আছে, তাহলে P1 বাই P2 1 মাইনাস গামা বাই হচ্ছে তোমার গামা, তাই তো হওয়ার উচিত, ঠিক আছে, এটাই। তারপর হচ্ছে তোমার পি এর যে মানটা, শুরুতে প্রেশার ছিল তোমার 3 atm, ঠিক আছে, তাহলে 3, আর ফাইনাল যে প্রেশারটা সেটা ছিল তোমার 1, কারণ আমরা বলছিলাম হঠাৎ করে তোমার হচ্ছে গিয়ে ওই যে বেলুনটা যখন ফেটে গেছে তখন কিন্তু ওই বেলুনের ভিতর বা হচ্ছে টায়ারের ভিতর যে এনভায়রনমেন্টটা বা সিস্টেমটা সেটা কিন্তু বাতাসের সাথে, মানে পরিবেশ যেটা পরিবেশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, পরিবেশের চাপ হচ্ছে 1 atm, সেজন্য এটাও 1, ঠিক আছে, তাহলে 1। আর তোমাকে গামার মান যেহেতু বলেছে 1.4, তাহলে 1.1 মাইনাস 1.4 বাই হচ্ছে তোমার 1.4, আর এই টিটাকে এখন যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে আমরা T2 সমান পাবো তোমার 300 ইন্টু এই ভ্যালুটা। তাহলে চলো আমরা একসাথে বসিয়ে দিই, এই ভ্যালুটা কত হয়, 3 টু দি পাওয়ার মাইনাস 0.41, বা ওরা জাস্ট হচ্ছে 4 বলছে, তো আমাদের আর 4 লেখার দরকার নেই, মাইনাস 0.4 বাঘ হচ্ছে তোমার 1.4, তাহলে আমাদের 0.73 ইন্টু 300, তাহলে আমরা পাচ্ছি 219। আচ্ছা একসাথে করে ফেললাম, আচ্ছা পুরোটা একসাথে করে ফেলছি, তাহলে এই ব্যাপারটা আমাদের 0.73, এটার সাথে আমরা যদি গুণন করি 300, তাহলে আমরা হচ্ছে গিয়ে 219। ওকে, তাহলে T2 হচ্ছে তোমাদের 219। তো আমরা এই প্রথম অংশের যেটা তাপমাত্রা, ফাইনাল তাপমাত্রা সেটা বের করে ফেললাম। তোমাকে বলছে কোন টায়ারের বাতাস অধিক কাজ করেছে, যুক্তি সহ বিশ্লেষণ করো।
তাহলে আমাদের 2 নাম্বার যে ম্যাথ বা 2 নাম্বার যে কোশ্চেন, এই ম্যাথে হচ্ছে আমাদের দুইটা ধাপেই কাজের পরিমাণ হিসাব করতে হবে। একটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় পদ্ধতিতে যদি আমি করি, রুদ্ধতাপীয় যদি করি, তাহলে আমাদের কাজের যে সূত্রটা হবে সেটা হচ্ছে তোমাদের এন সিবি ডিটি। তাহলে এন এর যে মান আগের মতো করেই আমাদের যে কাজটা করতে হবে, এটা তোমাদের আমি আর করে দেব না, তোমরা নিজেরা এগুলা করবা। টিএটিএম চাপে, আচ্ছা ওকে আমি এটা করে দিই। তাহলে এন এর যে মানটা, এন এর মানটা কিন্তু আগের মতোই আমাদের নির্ণয় করতে হবে, যে এন ইকাল তোমাদের হচ্ছে পিবি বাই আরটি। তাহলে পি এর ভ্যালু টিএটিএম। তো যেহেতু হচ্ছে আমাদের এটিএম এককে দেওয়া আছে, ভলিউমটা আমাদের লিটার এককে দেওয়া আছে, তাহলে আমাদের কিন্তু ওই লিটার এটিএম এককেই কিন্তু ইউজ করে আমি মূল সংখ্যা যেটা এটা বের করে ফেলতে পারবো। তো পি এর মান হচ্ছে তোমার 3ATM ইন্টু বি, যেটা এটা হচ্ছে আমাদের লিটার লাগবে, যেহেতু এটিএম এককে বসাইছি, তাহলে লিটার হচ্ছে ডেসিমিটার কিউব, মানে হচ্ছে লিটারের সমতুল্য। তাহলে 5 লিটার বাক হচ্ছে, যেহেতু আমি লিটার এটিএম বসাইছি, তাহলে আর এর যে ভ্যালুটা সেটা হবে 0.082 ইন্টু টি। আচ্ছা, তাপমাত্রা কত এটা কি দেওয়া ছিল? ওই দিনের তাপমাত্রা ছিল তোমার 27°C, তার মানে হচ্ছে তোমার 300 কেলভিন, ঠিক আছে? তাহলে 300, তাহলে আমরা এখানে মূল সংখ্যা পাচ্ছি হচ্ছে গিয়ে 0.6, মূল সংখ্যা হচ্ছে তোমার 0.6। তার মানে আমাদের রুদ্ধতাপীয় পদ্ধতিতে যদি এখন কাজের পরিমাণ হিসাব করি, তাহলে মূল সংখ্যা 0.6 ইন্টু সিবির মান কিন্তু দেওয়া নেই সরাসরি, তাই না? সিবির মান দেওয়া নেই, সমস্যা নেই, আমরা আর বাই গামা মাইনাস 1 বসাবো। তাহলে 8.31 বাই গামা মাইনাস 1, গামা মাইনাস 1 হচ্ছে তোমার 0.4, আমি এক লাইনে বসিয়ে দিচ্ছি, অথবা সূত্র অনুসারেই বসাই, গামা মানে হচ্ছে 1.4 মাইনাস 1 গামা মাইনাস 1 ইন্টু ডিটি। তো ছিল হচ্ছে 300 কেলভিন, হয়েছে হচ্ছে তোমার 219 কেলভিন, তার মানে হচ্ছে গিয়ে 81। তার মানে এখান থেকে কী পরিমাণ কাজ হয়েছে সেটা এখন আমি নির্ণয় করে ফেলতে পারতেছি, ঠিক আছে? তাহলে এই যে আমাদের সূত্রটা, এই সূত্রটায় তুমি মান বসিয়ে দিচ্ছি, তুমি জাস্ট কাজের পরিমাণটা বের করো, ঠিক আছে? তো এটা হয়ে গেল। তো দ্বিতীয় ক্ষেত্রে তুমি যদি হচ্ছে গিয়ে সমষ্ণ পদ্ধতিতে কাজের পরিমাণ বের করতে চাও, এটা তো আমরা রুদ্ধতাপীয়তে করলাম, ঠিক আছে? তুমি যদি সমষ্ণ পদ্ধতিতে করতে চাও, তো সমষ্ণ পদ্ধতিতে করতে চাইলে কাজের সূত্র হচ্ছে কি এনআরটি লন বি টু বাই বি1, এনআরটি লন বি টু বাই বি1। আর তোমাদের ব্যাপারটা বলছিলাম যে এই বি টু বাই বি1 এর পরিবর্তে তুমি লিখতে পারো কি P1 বাই P2। দেখো শুরুতেই কিন্তু আলোচনা করে আসছি এই ব্যাপারটা, P1 বাই P2 লিখতে পারো। তো আমরা কেন P1 বাই P2তে যাবো? কারণ শুরুতে তোমার যে তাপমাত্রা প্রেশারটা সেটা দেওয়া ছিল 3ATM, যখন ফেটে গেছে, ঠিক আছে, বেরিয়ে গেছে, তখন কিন্তু আমাদের যে প্রেশারটা, ফাইনাল যে প্রেশার, এই ফাইনাল প্রেশারটা কিন্তু তোমার তখন 1 ATM। তাহলে আমি দেখো এখানে কিন্তু প্রেশারের যে অনুপাতটা কিন্তু আমি ইজিলি আর হচ্ছে গিয়ে ইউজ করতে পারতেছি, বা হচ্ছে আমি সরাসরি বসিয়ে দিতে পারতেছি। যেখানে হচ্ছে আমি যদি B2 বাই B1 এর অনুপাত বের করতে চাই, তাহলে আগে একটা সূত্র প্রয়োগ করে ওই অনুপাতটা বের করা লাগতো। তো যেহেতু আমাদের এটা হচ্ছে রেডিমেড তৈরি করা আছে, তাহলে আর এন এর মান 0, ওকে, এটা আমি আর মান বসাবো না, তোমাদেরকে জাস্ট এটা বলে দিলাম যে এখানে আমরা হচ্ছে কি এই যে B2 বাই B1 যেটা, এটাকে আমরা বসাবো P1 বাই P2 সমান হচ্ছে 3, ঠিক আছে? বসে তুমি ম্যাথটা করবা, তাহলে তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। তো এই ছিল আর কি এই ম্যাথটা। তাহলে চলো দেখি আমরা আরও ম্যাথ আছে কিনা, এটা কিন্তু তুমি দুইটা কাজেই বের করে কম্পেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের এই ম্যাথে কি বলছে যে এক মোল পরিমাণ একটি দ্বিপারমাণবিক আদর্শ গ্যাসের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় 32 গুণ করা হলো এবং আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফিরিয়ে আনা হলো। গ্যাসের প্রাথমিক উষ্ণতা এবং হচ্ছে গিয়ে 27°C হলে, প্রাথমিক যে তাপমাত্রা সেটা 27°C হলে, ওই প্রক্রিয়ায় গ্যাস মোট কত কাজ করলো, ঠিক আছে? মানে মোট কত কাজ করলো, দুইটা যে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এই দুইটা প্রক্রিয়া মোট কত কাজ হয়েছে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের হিসাব করতে হবে, দ্বিতীয় যে প্রক্রিয়া সেটাও কিন্তু আমাকে হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় 32 গুণ করা হয়েছে, তার মানে আমি এখানে যদি বলি কাজের পরিমাণ কত, তাহলে কাজের পরিমাণ হচ্ছে গিয়ে এন আর টি লন B2 বাই B1। তাহলে এখানে খেয়াল করো, এন যেটা, এন হচ্ছে 1 মোল, কারণ তোমাকে বলেই দিছিল 1 মোল পরিমাণ গ্যাসকে, ঠিক আছে? তাহলে আর এর মান হচ্ছে তোমার 8.31 ইন্টু টি যেটা, এটা হচ্ছে তোমার কত দেওয়া আছে কি? আচ্ছা, আর এর যে মানটা এটা কিন্তু ক্যালোরি পার মোল দেওয়া আছে। আমরা ক্যালোরি পার মোল থেকে যদি হচ্ছে গিয়ে যে 8.31 ফর্মেটে মানে জুল পার কেলভিনে যেতে চাই, তারপরে কিন্তু সেম মানই পাবো, মানে 2 এর সাথে তুমি গুণন করে দিবা 4.2, ঠিক আছে? ওই যে আমাদের 1 ক্যালোরি সমান 4.2 জুল, মানে এটা করে ফেললেই হয়ে যাবে আর কি। আচ্ছা,
তো নর্মালি তুমি এটি ইউজ করে ফেলবা, ইস্যু হবে না। তাহলে টি 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 এর মান কত, 27°C, মানে হচ্ছে তোমাদের 300 কেলভিন, ঠিক আছে। তাহলে আর টি লন B2/B1, লন 32, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে ফাইনাল তাপমাত্রা, ফাইনাল যে ভলিউমটা সেটা আদি ভলিউমের 32 গুণ করা হয়েছে, তার মানে আমি B2টাকে বলতে পারি 32B1, আর নিচে B1টাকে বলতে পারি জাস্ট B1 বা জাস্ট বি। তাহলে বিবি কাটাকাটি চলে যাবে, মানে আমি জাস্ট এক লাইন লিখে ফেললাম। তাহলে এখানে জাস্ট তোমার টোটাল কী পরিমাণ কাজ হবে সেটা আমরা নির্ণয় করে ফেলি। 8.31 ইন্টু, তোমাদের কোয়েশ্চেন হইতে পারে যে 4.2, ঠিক আছে, 4.2, এটাকে তো আমরা যদি 2 দ্বারা গুণন করি তাহলে হচ্ছে কি 8.4 হবে। বইয়ের কোনো কারণ নাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি যে মানটা এটা হচ্ছে কি 4.18 এরকম আর কি, 18, এটাকে আমরা 4.2 লিখি আর কি। তো যাই হোক, তুমি জাস্ট এটা বসায় দিলো, মানে সমস্যা হবে না। 18 আর 18 হচ্ছে কি 34। তো যাই হোক, ওকে, তাহলে আমরা চলো মান বসিয়ে দিই। 8.31 ইন্টু 300 ইন্টু লন 32, তাহলে তোমার 8440 জুল কাজ সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে 8440 জুল কাজ সম্পাদন হচ্ছে। আর এই যে কাজটা, এটা কিন্তু তোমার পজিটিভ কাজ। আমরা কীভাবে বুঝলাম পজিটিভ কাজ? কারণ হচ্ছে তোমার কি প্রসারিত হয়েছে, গ্যাস যে পাত্রটা সেটা হচ্ছে আয়তনে প্রসারিত হয়েছে। আগে ছিল হচ্ছে ধরো তোমার 1 লিটার, পরে হয়ে গেছে তোমার 32 লিটার, মানে 32 গুণ হয়েছে আর কি। আচ্ছা, তারপরে বলছে আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফেরত নিয়ে আসা হয়েছে। তার মানে আমাদের স্টেপ 2 যেটা, এটা তো আমাদের প্রথম স্টেপ ছিল। স্টেপ 2তে যদি আমরা যাই তাইলে কিন্তু আমাদের এখন নির্ণয় করতে হবে কিভাবে, যেহেতু রুদ্ধতাপ পদ্ধতি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কাজের সূত্রটা হবে এনসিবি ডিটি, ঠিক আছে। এখন আমাদের এন যেটা, এন তো আসলে 1 মোল, তার মানে 1 জাস্ট বসিয়ে দিলেই হচ্ছে। সিবি যেটা, এটা হচ্ছে আর বাই গামা মাইনাস 1, আর টি যেটা ডিটি, তাপমাত্রার যে পার্থক্য, এটা কিন্তু এখন আমাদের বের করতে হবে। তাহলে আমাদের শুরুতে যে তাপমাত্রাটা ছিল সেটা ছিল তোমার 300, মানে T1 যেটা, এটা হচ্ছে তোমার 300। তাহলে চলো আমরা এটা বের করে ফেলি। T1 যেটা, এটা ছিল তোমার 300 কেলভিন। এখন T2 আমাদের লাগবে, তাহলে T2/T1 সমান হচ্ছে তোমাদের B1/B2, যেহেতু টিভিতে দর্শক একজন কম, তাহলে গামা মাইনাস 1। এখন ঘটনা হয়েছে আমাদের এখন B1 এর মান কত বসাবো আর B2 এর মান কত বসাবো, এটা কিন্তু খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের B1 কিন্তু হবে এখন 32। B1 কেন 32 হবে এটা একটু খেয়াল করো, কারণ একবার তো হচ্ছে শুরুতে আয়তন ছিল 1 মিটার কিউব, এটাকে 32-এ নিয়ে যাওয়া হয়েছে সমুষ্ণ প্রক্রিয়ায়। তারপরে 32 থেকে উল্টাটা করা হয়েছে, মানে হচ্ছে কি, এবং আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফেরত নিয়ে আসা হয়েছে। মানে শুরুতে যে 1 থেকে 32-এ নিয়ে যাওয়া হয়েছে, রুদ্ধতাপ পদ্ধতিতে এই 32 থেকে 1-এ নিয়ে আসা হয়েছে। তার মানে আমি যদি রুদ্ধতাপ প্রক্রিয়াটা অ্যানালাইসিস করি, রুদ্ধতাপ যে প্রক্রিয়াটা সেটা যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার শুরুতে আমার হচ্ছে গিয়ে ভলিউম ছিল 32, এজন্য আমি B1কে বসাইছি 32। এটা কিন্তু খুবই হচ্ছে কি ইম্পর্ট্যান্ট, এটা তুমি স্টার দিয়ে মাথায় রাখো যে রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য আমাদের B1 সমান হচ্ছে তোমাদের 32, আর B2 যেটা, এটা হচ্ছে তোমার 1, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে B2 যেটা, এটা হচ্ছে তোমাদের 1, আর টু দি পাওয়ার হচ্ছে তোমার কি গামার মান দেওয়া ছিল কত, দ্বিপরমাণবিক গ্যাস, তার মানে 4। ওকে, তাহলে আমি এটা গামা মাইনাস 1 যদি একসাথে লিখে ফেলি তাহলে হচ্ছে কি 0.4। আচ্ছা, তাহলে T2/T1 এর মান, এটা হচ্ছে T2/T1 এর মান। সুতরাং T2 তোমার যেটা হবে, T2 যেটা হবে সেটা হচ্ছে তোমার 32 টু দি পাওয়ার 0.4, 32 টু দি পাওয়ার 0.4, ঠিক আছে। তারপর যেটার সাথে গুণন হবে 300, তাহলে ফাইনালি হচ্ছে তোমার 1200। তাহলে T2 যেটা, এটা হচ্ছে তোমার 1200 কেলভিন। এখন একটু খেয়াল করো, এই যে আমাদের 1200 কেলভিন হয়েছে, তাপমাত্রার বৃদ্ধি পাইছে। তো তাপমাত্রার বৃদ্ধি পাওয়া কথাটা মানে কি বলো তো? তাপমাত্রার বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া। তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি, কাজ কিন্তু তাহলে এখানে নেগেটিভ হয়েছে। আমাদের এখান থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কাজের পরিমাণটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি তোমার এখানে তাপমাত্রা থেকে দেখে সিদ্ধান্ত নিতে হবে এরকম না, যেহেতু আয়তন 32 লিটার থেকে 1 লিটার নিয়ে যাওয়া হয়েছে, তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি কাজের পরিমাণ কিন্তু এখানে নেগেটিভ হয়েছে। তো আমরা ফাইনালি তো নেগেটিভ সাইনটা বসাবোই। আগে আমরা হচ্ছে যে ডিটি যেটা, এটা বসা দিই। তাহলে ডিটিতে কিন্তু জাস্ট আমরা সংখ্যাগত মানটা বসাবো 900, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি এখানে মানটা কত হয়। আর এর মান 8.31
ইন্টু হচ্ছে তোমার 900 ভাগ হচ্ছে 0.4। তাহলে এখানে তোমার কাজ হয়েছে 18,697। এত বেশি হয় কি? আচ্ছা আমি আবার একটু দেখে নিই। আর এর মান হচ্ছে 8.31 ইন্টু 900 এনসিবিডিটি, ঠিক আছে, 900 ভাগ হচ্ছে তোমার গামা মাইনাস 1 মানে 0.4। হ্যাঁ হইতেই পারে 18,697। তাহলে এখানে যে তোমার কাজটা হয়েছে এই কাজটা হচ্ছে 18,697 জুল। ঠিক আছে, তো এই কাজটা কিন্তু তোমার নেগেটিভ কাজ, সিস্টেমের জন্য এই কাজটা তোমার নেগেটিভ কাজ। তো তোমাকে বলছে এই প্রক্রিয়ায় গ্যাস মোট কত কাজ করলো, মানে টোটাল কাজ। তাহলে টোটাল কাজের ব্যাপার যদি আসে, আমি যদি বলি টোটাল কত কাজ হয়েছে, তাহলে টোটাল কাজে কিন্তু অবশ্যই আমাদের সাইন সহ বসাতে হবে। শুরুতে হচ্ছে গিয়ে পজিটিভ 8640, পজিটিভ 8640 প্লাস আমাদের মাইনাস 18,697। ঠিক আছে, তার মানে আমাদের টোটাল যে কাজটা হবে সেটা হবে তোমার 8640 মাইনাস 18,697, 18,697, 8640 মাইনাস 18,697, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস 10,057 জন সমান মাইনাস 10,057 জন। এই হচ্ছে তোমার অ্যান্সার। মানে এরকমভাবে ধাপে ধাপে বুঝে বুঝে তোমাদের প্রত্যেকটা ম্যাথ করতে হবে। অ্যানালাইসিস করে সঠিকভাবে পর্যাপ্ত অ্যানালাইসিস করে তুমি যদি প্রত্যেকটা ম্যাথ করো তাহলে দেখবো হচ্ছে কি প্রতিটা ম্যাথই তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে। আজকে মনে হয় আমাদের ম্যাথ এই পর্যন্তই, আজকে ক্লাসটি তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। তোমাদের আরেকটু হচ্ছে গিয়ে একটু সামারি করে দিই। তো এরকমভাবে আর কি তোমাদের ম্যাথগুলোর প্র্যাকটিস করতে হবে। ক্লাসে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তো হচ্ছে তুমি প্র্যাকটিস করবাই, পাশাপাশি তোমাদের হচ্ছে বইয়ে যদি আরও কোনো এক্সট্রা ম্যাথ পাও, আমি প্রত্যেকটা টাইপেরই ম্যাথ সলভ করে দিচ্ছি। ঠিক আছে, পাশাপাশি তুমি বই থেকে যখন এক্সট্রা ম্যাথ পাবা সেইগুলো কিন্তু নিজ দায়িত্বে খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে। তো আমাদের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে হচ্ছে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।